আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 25 ব্যাচের বাচ্চা কাচ্চারা, মিশন এ প্লাস এর ইংলিশ ক্লাসগুলোতে কিন্তু আমরা আবার চলে এসেছি, এন্ড অ্যাজ আই প্রমিসড টুডে ইজ দ্য লাস্ট ক্লাস। ইয়েস, আজকে আমরা এই মিশন এ প্লাস এর শেষ ক্লাসটি করব, মানে এই সিরিজের শেষ ক্লাসটি করব। শেষ ক্লাসটিতে অবশ্যই অবশ্যই নিজের সমস্ত ফ্রেন্ডসদেরকে একদম সুন্দর মতো মেনশন করে দাও। মেক শিওর টু হ্যাভ দি হাইয়েস্ট অ্যাটেন্ডেন্স ইন দ্য ক্লাস। এবং তোমাদের জন্য থাকবে একটা সারপ্রাইজ, যেটা কিনা ক্লাস চলাকালীন অবস্থায় আমি একটু একটু করে রিভিল করব। এতদিন ধরে এত সুন্দরভাবে ক্লাসগুলো করা, হোমওয়ার্ক সাবমিট করা, ক্লাসে রেসপন্স করার জন্য তোমাদের জন্য থাকবে একটা গিফট। তো সেই গিফটটাই আমি পুরো ক্লাসের মাঝখানেই রিভিল করে দিব। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। সবার আগে আপুকে জানাও তোমরা কেমন আছো, কে কোথা থেকে জয়েন করছো, এবং তোমরা আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা, প্লিজ জানিয়ে দাও। অলরাইট, চলো দেখি কিভাবে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করব। সো এতক্ষণ ধরে অনেক কথাই হয়, তাই না বলো? একটা 1.5 ঘন্টার ক্লাস, কত কথা কত কিছু, তাই না? তো এই যে 1.5 ঘন্টার ক্লাসে আজকের আমাদের যে টপিকটা, সেটা কি যাবে বলো তো? সেটা যাবে হচ্ছে কানেক্টরস। দ্যাট মিনস যে জিনিসগুলা নিয়ে আমরা হারিয়ে যাই, কানেক্টই করতে পারি না, সেই কানেক্ট করার মেথডটা আজকে তোমাদের শেখাবো। How you will connect your words, your actions in some specific way. এসএসসি পরীক্ষায় 5 মার্কের জন্য এই জিনিসটা খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ, দ্যাট মিনস কানেক্টরস। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। একটু আব্বুকে জানিয়ে দাও আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা, এবং অল ওকে কিনা, প্লিজ জানিয়ে দিও। তো এই যে কানেক্টরস গুলা, কানেক্টরস অ্যাকচুয়ালি কি, কিভাবে পড়তে হয় কি না, সবকিছুই কিন্তু আমরা খুব কনফিউজ থাকি। একটু পরে যেহেতু আমাদের আজান পড়ে যাবে, সো আজানের পরে নামাজ ব্রেকের পর পর হচ্ছে আমরা একদম ইন ডিটেইল আলোচনা করব কানেক্টরস নিয়ে। ততক্ষণ পর্যন্ত আজকে আমরা একটু গল্প করি। এতদিন তো জাস্ট ক্লাস করেছি, সো এখন আমরা একটু গল্পই করি। তোমাদের কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকলে আপুকে করে ফেলতে পারো এই কিছুক্ষণের জন্য। কাজ, ঘড়ির সময় বলছে যে আর 5 থেকে 7 মিনিটের মধ্যেই আজান পড়ে যাবে। মজার ব্যাপার, আমার এখানে কিন্তু আজান অলরেডি পড়ে গিয়েছে। আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি। তোমরা কেমন আছো সেটা একটু আমাকে জানাও, এন্ড প্লিজ লেট মি নো। অনেকে অনেক কমপ্লেইন্টস থাকে যে আপু সাউন্ড ঠিক মতো শোনা যায় না। আমার সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা? সামটাইমস দ্য মাইক অ্যাকচুয়ালি ডিস্টার্বস, সো দ্যাটস ওয়াই আমি অ্যাকচুয়াল লেন্থে সাউন্ডটা দিতে পারি না। দ্যাট আই এম সো সরি অ্যাবাউট দ্যাট। অল ওকে, থ্যাংক ইউ সো মাচ। অল ওকে, বুঝে গিয়েছি যে আমাকে ঠিক মতো শোনাও যাচ্ছে, বোঝাও যাচ্ছে। অল এভরিথিং ইজ ওকে। ওকে, হ্যাঁ আমার এখানেও আজান পড়েছে, সো আমি একটু আজানের জন্য নিরাপত্তা পালন করব। মানে আজান তো চুপ করে শুনতে হয়, রাইট? লেটস ডু দ্যাট। ওকে, আজান পড়ে গিয়েছে এবং অনেকের এরিয়াতে অলরেডি আজান পড়ে গিয়েছে। দ্যাটস ওয়াই আমরা এখন চলে যাব নামাজের ব্রেকে। এই যে 10 মিনিট, 10 মিনিটের মধ্যে সবার এখানে মোটামুটি না আজানটা পড়ে যাবে, এবং নামাজের জন্য আই থিঙ্ক এই টাইমটা তোমাদের জন্য পারফেক্টলি সুইটেবল। আপুও চলে যাচ্ছি, তোমরাও ঠিক 10 মিনিটের মধ্যে ব্যাক করতে পারো।
রাখা হচ্ছে ঠিক 10 মিনিট পরে।
অলরাইট, সো আমাদের ব্রেকও শেষ এবং আমাদের কাজও কিন্তু স্টার্ট হয়ে গেছে, দ্যাট মিন্স ক্লাস স্টার্ট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদেরকে বসে থেকে সমস্তটা ক্লাস একটু মনোযোগ দিয়ে করতে হবে। সমস্তটা ক্লাস একটু মনোযোগ দিয়ে করতে হবে, দ্যাট মিন্স আজকে আমরা একটা ক্লাসে বসে কানেক্টরস এর সমস্ত প্রবলেম সলভ করে ফেলবো। কানেক্টরস জিনিসটা কি, সেটা কেন ব্যবহার হয়, আমি কিভাবে ব্যবহার করব, কোন ধরনের কানেক্টরস আমার দরকার, এই সমস্ত কিছু কিন্তু আজকের এই ক্লাসে আমরা সলভ করে ফেলবো। সো লেটস ডু নট make any kind of difference in the class এবং let's not make any delay basically, and without any further ado let's get started with our classes. So আজকে আমাদের ক্লাস হচ্ছে কানেক্টরস নিয়ে, যেখানে কিনা আমরা প্রথমে যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে হোয়াট আর দ্য টাইপস অফ কানেক্টরস, মানে কয় ধরনের কানেক্টরস আমাদের কাছে আছে। এরপরে ফাংশনস অফ কানেক্টরস, একটা কানেক্টরের কি কি ফাংশন আছে বোর্ড কোয়েশ্চেনকে আমরা সলভ করব, এবং বোর্ড কোয়েশ্চেন সলভের সময় আমি ঠিক কি কি টিপস অ্যাপ্লাই করি, কি কি স্ট্র্যাটেজিস মেনটেন করি, এই সমস্ত কিছু কিন্তু আজকের ক্লাসে তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়েও দিব। প্লাস তোমাদের এইটাই থাকবে টাস্ক যে বুঝতে হবে আপুর সাথে কানেক্টরস ইউজ করতে হলে কোন কোন স্ট্র্যাটেজি তুমি ফলো করবে। আমি তো আমার স্ট্র্যাটেজি ওয়াইজ কানেক্টরস ফলো করি, মানে মেনটেন করি, এবং সরি মেনটেন বলতেছি কেন, কানেক্টরস এর অ্যান্সার করি। সো আমার স্ট্র্যাটেজি গুলো খুব ইজি হয় এবং ম্যাক্সিমাম গ্রামার বেসড হয়। তুমি চাইলে অন্য কিছু কিন্তু করতে পারো, অন্য কিছু বলতে কি বলো তো, তুমি চাইলে এই যে স্ট্র্যাটেজিস গুলো আপু দিচ্ছি তার সিমিলার কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আমাকে জানাতে পারো। সেটা কোথায় জানাবে, সেটা জানানোর জন্য কিন্তু আমাদের ক্লাসেস থাকে, আমাদের বিভিন্ন পোস্ট থাকে, সবগুলো নিচে গিয়ে কিন্তু আপুকে জানিয়ে দিতে পারো যে আপু এই এই স্ট্র্যাটেজি আমি ফলো করি, তাই না? সো যারা এখনো ক্লাসে জয়েন করোনি এবং নিজেদের ফ্রেন্ডসদেরকে জয়েন করাওনি, প্লিজ একটু ক্লাসটাতে সুন্দর মতো জয়েন হয়ে নিজেদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে জানিয়ে দাও যে আজকে কিন্তু কানেক্টরস এর আমরা ক্লাস করছি। সো লেটস গো। হোয়াট ইজ আ কানেক্টর? দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট কোয়েশ্চেন, আমরা কি বুঝি কানেক্টর জিনিসটা কি? কানেক্টর কিন্তু লিঙ্কিং ওয়ার্ড বা জয়নিং ওয়ার্ড হিসাবেও পরিচিত, এবং এই লিঙ্কিং ওয়ার্ড আর কানেক্টরস এক কিনা এটা নিয়ে কিন্তু আমরা প্রচুর কনফিউজ থাকি যে আপু কানেক্টরস আর লিঙ্কিং ওয়ার্ডস এই জিনিস দুটো কি এক না ভিন্ন না কি, we don't have any clue. That's why আমরা এখন কানেক্টরস কি আগে ওইটা বুঝবো। এমন শব্দ যেটা কিনা কোনো সেন্টেন্স বা ক্লজ কে যুক্ত করে, টাইড আপ করে, সেটাই হচ্ছে কানেক্টরস। A group of words which are mainly conjunctions and prepositions or sometimes adverbs. তো তাহলে যদি গ্রামাটিক্যালি আমি চিন্তা করি, তাহলে দেখো তো আমার কাছে কানেক্টরস হিসাবে আছে কনজাংশন, প্রিপোজিশন, অ্যাডভার্ব, তাই না? এই ধরনের জিনিসগুলোকে আমরা সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করি কানেক্টরস হিসাবে। অফ কোর্স দিজ আর দ্য গ্রুপ অফ ওয়ার্ডস, সামটাইমস ইট ক্যান ওয়ার্ড বাট সামটাইমস ইট ক্যান বি আ গ্রুপ অফ ওয়ার্ডস, তাই না? ইট ক্যান বি আ গ্রুপ অফ ওয়ার্ডস। তারপরে আমরা পাচ্ছি কানেক্টরস কি, এটা বুঝে গেলে আমাদেরকে এখন কানেক্টরস এর সম্পর্কে আরেকটু ডিটেলসে জানতে হবে। I went to the class expecting a long, boring presentation, but on the contrary, it was engaging and a lot of fun. So দেখো এখানে একটা জিনিস কিন্তু অলরেডি হাইলাইটেড, অন দ্য কন্ট্রারি। কন্ট্রারি মানে কোনো কিছুর উল্টো চিন্তা করলে, সামথিং লাইক কোন একটা কিছু আমি এক্সপেক্ট করে বসে আছি, ওমা সেটা তো হয়ই নাই, ভিন্ন কিছু হয়ে গেছে। দিস ক্যান বি আ থিং, ওকে? সো দেখো কানেক্টরস এর ক্ষেত্রে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হয় যে কানেক্টরস ক্যান বি ওয়ান ওয়ার্ড অর মোর দ্যান ওয়ান ওয়ার্ড। সো শুধুমাত্র কানেক্টর চিন্তা করলেই কিন্তু আমার ওয়ান ওয়ার্ড চিন্তা করতে হবে না, আমি মোর দ্যান ওয়ান ওয়ার্ডও চিন্তা করতে পারি। এই জন্য অন দ্য কন্ট্রারি ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস হিয়ার। অ্যানাদার থিং ইউ ক্যান সি যে ফার্স্ট, সেকেন্ড, এগুলো আবার সিঙ্গল ওয়ার্ড, সো এরাও কিন্তু কানেক্টরস। কি কানেক্ট করছে? নামই তো কানেক্টর, সংযুক্তকারী। কানেক্টটা কি করছে? কানেক্ট করছে হচ্ছে তোমার, এই দেখো এখানে দুইটা সেন্টেন্স কে তারা কানেক্ট করলো, এখানে আবার দুইটা আলাদা আলাদা ক্লজ কে তারা কানেক্ট করলো। ফার্স্ট, প্রিহিট দ্য ওভেন, তো প্রথমে আমাকে কি করতে হবে? ওভেনটাকে প্রিহিট করতে হবে। সেকেন্ড
sift together all your dry ingredients. এটা কি বলতো, কিসের রেসিপি হতে পারে? কমেন্টসে আমাকে একটু জানাও যেটা কিসের রেসিপি হতে পারে। The weather, coupled with sparse and loose itinerary, is the reason why I'm skipping the trip. আমি একটা ট্রিপ স্কিপ করব, সেটার জন্য রিজন কি? প্রথমত ওয়েদার, ফাস্ট এন্ড লুজ আইটিনারি, মানে অনেক বেশি হাসল এবং হ্যাকটিক একটা শিডিউল যদি তোমাকে দেওয়া হয়। আমরা যখন কোনো ট্যুর প্ল্যান করি, আমরা যে ট্যুরের লিস্টটা তৈরি করি সেটাকে আমরা বলি আইটিনারি। সো এই যে আইটিনারি, ওই আইটিনারি আমাকে কি করতে হবে বলো তো? ওই আইটিনারি গুলো দেখে নিতে হবে, দ্যাট লিস্ট। এবং আমি দেখলাম যে প্রচন্ড ফাস্ট যেতে হবে এবং সবগুলাতে অনেক লুজ, অনেক মানে চলে টাইপের, এই জন্য আমি স্কিপ করতেছি। তো এক, দেখো আমি কতগুলো রিজন তোমাকে কত ভেঙে ভেঙে বললাম, সেটা না করে আমি একটা কানেক্টর ইউজ করে একসাথে তিনটা রিজন তোমাকে জানিয়ে দিচ্ছি, জাস্ট ইন ওয়ান ওয়ার্ড। সো শর্ট, ক্রিস্প, সিম্পলি যখন আমি কোনো কথা বলতে চাইবো, আমার জন্য কিন্তু কানেক্টর খুবই ইম্পর্টেন্ট। আবার কাপলড উইথ, এটাও কিন্তু দেখো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না? কাপলদের সাথে উইথ হবে না কি হবে সেটা তো আমাকে জানতে হবে। এই জন্য coupled with মানে preposition বা appropriate preposition is also actually appropriate is sorry connectors. রান্না করে appropriate preposition শিখবে নাকি শিখবে connectors শিখবে রান্না করে? নট নেসেসারিলি। রান্না করতে হলেও যদি রান্নার বর্ণনা দাও, রেসিপি যে দেখো, এই যে রেসিপি গুলোতে সবগুলোতে কিন্তু আমাদের কানেক্টরস দিয়ে কথা বলতে। ইভেন রেগুলার লাইফে আমরা কি করি, আমরা যখন কথা বলি আমরা কিন্তু কানেক্টরস ইউজ করি, প্রচুর ইউজ করি। এবং কিন্তু যদিও, তবুও সবগুলাই কানেক্টরস। বাংলায় যদিও কানেক্টরস জেনারেলি অব্যয় হয়, বাট ইংলিশের ক্ষেত্রে তো কানেক্টরস আর ভার্সেটাইল, জানাই কথা। ওকে, তো কানেক্টরস এর ক্ষেত্রে খুব মজার ভাবে আমি এতক্ষণ জিনিসগুলা জাস্ট মুখ দিয়ে বলছি, এবার তোমরা চোখে দেখো রিজন কি ছিল, ওগুলা কেন কানেক্টর। একটা রিলেশন বিটুইন দ্য ক্লজ, ফার্স্ট, সেকেন্ড, মানে সিকোয়েন্স, কাপলড উইথ, জয়েন্ট, যা বলছি খুবই বেসিক কথাবার্তা। এবার দেখো একদম গ্রামাটিক্যালি সুন্দর মতো জিনিসটা এক্সপ্লেইন। অন দ্য কন্ট্রারি, ইটস আ কাপল ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ড। সেই জিনিসটা কিভাবে ইউজ হলো, একটা দুইটা ক্লজ আছে, দুইটা ক্লজের মাঝখানে রিলেশন হিসাবে, ইটস আ কানেক্টর। ফার্স্ট, সেকেন্ড, ওয়ান ওয়ার্ড, সেটা সিকোয়েন্সলি ইউজ হলো। প্রথমে প্রবলেমটাকে হিট করতে হবে, সেকেন্ডে গিয়ে দুটাকে শিফট করতে হবে। কি শিফট করতে হবে? ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো। তারপরে কাপলড উইথ একটা জয়নিং ওয়ার্ড। কি জয়নিং ওয়ার্ড বলো? ওয়েদার, ফাস্ট এন্ড লুজ আইটারি, এইগুলা হচ্ছে একটা কারণ ট্রিপটাকে স্কিপ করার। সো এইভাবে আমরা কানেক্টরস কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারি যে কোন সিচুয়েশনে কিভাবে ইউজ করতে হবে। বাট ডু উই নো কোন সিচুয়েশনে এক্স্যাক্টলি কোন কানেক্টরটা ইউজ করতে হবে? এটাই হবে মেইন কনসার্ন। প্রথমেই বলেছি কানেক্টরস কিন্তু কনজাংশনস। কোন কনজাংশনস? কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিং কনজাংশন, সবগুলোই কানেক্টর হিসেবে ইউজ হয়। এর মধ্যে কোঅর্ডিনেটিং তো অফকোর্স দি মোস্ট অ্যামেজিং, দি মোস্ট কিউট হয়, যেটাকে আমরা ফ্যান বয়েজ দিয়ে বলি, এবং সবচেয়ে বেশি ইউজ হয়, দি মোস্ট ইউজ। ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েস, সো। মনে রাখার উপায় কি? মনে রাখার উপায় হচ্ছে ফ্যান বয়েজ, ইটস আ কোড ওয়ার্ড টাইপের, বাট ফ্যান বয়েজ ইজ আ মনে রাখার উপায়। সাবঅর্ডিনেটিং কনজাংশন, আফটার, অলদো, আনলেস, বিকজ, ইন অর্ডার, সিন্স, ইফ দ্যাট, এই ধরনের ওয়ার্ডস গুলো সবচেয়ে বেশি পরিমাণে ইউজ হচ্ছে ফর্মাল রাইটিং এর ক্ষেত্রেও হয়, আবার আমরা যখন এসে বা প্যারাগ্রাফ লিখি তখনও কিন্তু আমরা ইউজ করি। আর কোরিলেটিং নট অনলি বাট অলসো, নিদার, ইদার, ইদার ন, ইদার অর, নাইদার নর, এই টাইপের যেগুলো, দো, ইয়েট, এইগুলো হচ্ছে একটার সাথে আরেকটা রিলেটেড। মানে তুমি যদি নট অনলি লেখো তোমাকে অফকোর্স বাট অলসো লিখতে হবে। দ্যাটস ওয়াই এরা হচ্ছে কোরিলেটিভ কনজাংশনস। তো তিন ধরনের কনজাংশনসই আমার কানেক্টর হিসেবে কাজ করে। দেন গোজ কিছু আলাদা সিস্টেম আছে, মানে সিস্টেম তো না, কিছু আলাদা রিজনস আছে যেগুলো ভিন্ন ভিন্ন ভাবে ইউজ হয় অ্যাকচুয়ালি। কি সেগুলা? ওকে, সরি। কজ, যখন কোনো কিছুর কজ তুমি বলবা, অ্যাজ, বিকজ, সিন্স, এগুলো ইউজ হবে। যখন তুমি কোনো জিনিসের মধ্যে কম্পারিজন বা কনসেশন নিয়ে আসবা, তখন হবে জাস্ট বা জাস্ট অ্যাজ, অলদো, ইভেন দো, দো, ওয়্যার অ্যাজ, ওয়াইল। যখন তুমি কোনো কিছুর মধ্যে কন্ডিশন জানাবা,
কিরকম, যদি এটা ঘটে তাহলে আমি সেটা করব। তো এগুলো হবে ইভেন, ইফ, অ্যাজ লং, ইন কেস, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং, এগুলা। যদি কোনো প্লেস কে তুমি কানেক্ট করতে চাও তাহলে ওয়্যার বা ওয়্যার এভার। যদি কোনো রিজন বলো, অ্যাজ রিজন অ্যাজ আ কানেক্টর, সেক্ষেত্রে কি হবে, ইন অর্ডার দ্যাট বা ইন অর্ডার টু, তারপরে আসতেছে সো দ্যাট। তারপরে টাইম, যদি তুমি কোনো কিছুর টাইম বলো, আফটার, বিফোর, অ্যাজ সুন অ্যাজ, ওয়ান্স, আনটিল, ওয়েন, ওয়েনেভার, ওয়েল, এই ধরনের যখন টাইম বলে কোনো কিছু কানেক্ট করতে চাবা, তখন তুমি এই কানেক্টরস গুলো ইউজ করবা। সো দেখো এখানে কিন্তু অনেকগুলা কনজাংশন, প্রিপোজিশন সবই আছে, বাট এটা কানেক্টরস এর লিস্ট। সো দে আর অল কানেক্টরস, রাইট? দে আর অল হোয়াট? কানেক্টরস। কিভাবে? এই চারটা যদি মনে রাখো, তুমি কিন্তু অনেকগুলা কারণ পাবা কোন সিচুয়েশনে কোন কানেক্টর ইউজ করতে হবে। দ্যাট মিনস আমি যখন কজ নিয়ে কথা বলবো তখন আমি এগুলা ব্যবহার করব, যখন আমি কম্প্যারিজন বা কনসেশন নিয়ে কথা বলবো তখন আমি এগুলাকে ইউজ করব, যখন আমি কন্ডিশন নিয়ে কথা বলবো তখন আমি এগুলা ইউজ করব। প্লেস বা কোনো কিছু, মানে কোনো সেন্টেন্সের মধ্যে প্লেস আমাকে কানেক্ট করতে হবে, তখন আমি অফকোর্স ওয়্যার বা ওয়্যার এভার দিয়ে লিখবো। রিজন যখন আমি বলবো তখন ইন অর্ডার, সো দ্যাট, আরো আছে, আরো অনেকগুলাই আছে, সেগুলো আমরা ইউজ করবো। তারপরে আসবে টাইম। টাইম জানানোর জন্য কিন্তু অনেকগুলা কানেক্টর আমার কাছে আছে, অর্থাৎ সময়কে প্রপারলি উল্লেখ না করেও কিন্তু আমরা টাইম জানানোর জন্য বিভিন্ন রকমের কানেক্টর ইউজ করতে পারি। সো দিস ইজ দ্য লিস্ট অফ কানেক্টরস। এই পর্যন্ত কারো কোনো ইস্যু থাকলে একটু আপুকে জানাও যে আপু বুঝি নাই বা বুঝতে হবে। কেমন, একটু আপুকে জানাও যে আপু বুঝি নাই বা আমার একটু এই জায়গায় সমস্যা হচ্ছে। কানেক্টরস কোনগুলা, কাকে বলে, কোন কানেক্টরস কোথায় ইউজ হয়, এগুলো একটু আপুকে জানাও যে এগুলোর মধ্যে কোনো প্রবলেম হচ্ছে কি না। অল ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। অল ক্লিয়ার হলে একটু আপুকে জানাতে হবে যে আপু অল ক্লিয়ার। ওকে, ডান, অল ক্লিয়ার, কোনো ঝামেলা নেই, কোনো কনফিউশন নেই, কোনো কিছু নাই। সো এবার যাচ্ছি ফাংশনস অফ কানেক্টরস। দ্যাট মিনস কানেক্টরস আসলে কেন ইউজ হয়। এতক্ষণ তো আমরা কানেক্টরস ওয়ার্ড নিয়ে অনেক কিছু কানেক্ট করছি, কিন্তু আমরা কি অ্যাকচুয়ালি জানি যে এটা কেন ইউজ হয়? আইডিয়াস লিংক করতে, আফটার দ্যাট, ফাইনালি, বাট, বিফোর, ফার্স্ট, সো, এন্ড, দেন, লেটার, অর, অনেকগুলা কানেক্টরস চেইন আকারে কানেক্ট করে। কি কানেক্ট করে? আইডিয়াস কানেক্ট করে, সিকোয়েন্স জানায়, ক্লজ কানেক্ট করে, এগুলা হচ্ছে অ্যাজ কানেক্টরস ইউজ হয়। এই কারণেই কানেক্টরস ইউজ হয়। তোমার ধরো দুইটা আইডিয়া আছে, র্যান্ডম দুইটা আইডিয়া, কিরকম, সে যদি আমার বাসায় আসে তাহলেই আমি বাইরে যাব, আদারওয়াইজ আমি যাব না। এরকম যদি হয় যে সে আমার বাসায় আসলেই আমি বাইরে যাব, আদারওয়াইজ আমি বাইরে যাব না, সেক্ষেত্রে কি হবে, আমার জন্য কিন্তু একটা ইস্যু তৈরি হবে। কোথায় আমার জন্য একটা ইস্যু তৈরি হবে, যে আমি একটা রুল মেনটেন করতেছি, সে না আসলে আমি কি করব না, আমি যাব না বাইরে। দুইটা আইডিয়াকে কানেক্ট করে দিছি, সিকোয়েন্স আছে, আসার পরেই আমি বাইরে যাব, একটা সিকোয়েন্স জানিয়ে দিয়েছি। সো কানেক্টরস আর বেসিকলি ফর ফাংশনস, ফাংশনিং আইডিয়াস আর লিঙ্কিং আইডিয়াস, দ্যাটস দে ডু। আইডিয়াস কানেক্ট করছে, লজিক্যাল একটা ফ্লো লাগবে। কিরকম ফ্লো? বাইরে আসা যাওয়া হোক, কোনো কিছু মেনটেন করা হোক। ধরো একটু আগে আমরা যে উদাহরণটা দেখলাম যে ওভেন তৈরি মানে সরি, ওভেনটাকে প্রিহিট করতে হবে প্রথমে, তারপরে আমাকে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলোকে সিফট করতে হবে, কারণ আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস যখন সিফট করে ফেলবো, ওয়েট ইনগ্রিডিয়েন্টস এর সাথে মিক্স করে ফেলবো, তখন কিন্তু আমার কি হবে, ওভেনে দিয়ে দিতে হবে। সো ফার্স্টে আমার কি কাজটা করতে হবে, আমাকে ওভেন প্রিহিট করে নিতে হবে। So this is a logical flow. We have to maintain a logical flow while like linking the ideas together. একটা রিলেশনশিপ, কন্ট্রাস্ট এডিশনস বা সিকোয়েন্সিয়াল হোক বা যেভাবেই হোক, একটা জিনিসের মধ্যে একটা রিলেশনশিপ তো থাকতে হবে। কন্ট্রাস্টিং আইডিয়াসও যদি থাকে, তার মাঝখানে রিলেশন কি, সেটা কিন্তু বুঝতে হবে। সো এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। একটা ক্ল্যারিটি দরকার। কানেক্টরস কি করবে, একটা রিডারকে, রাইটার যে ইন্টেনশন আছে সেটা নিয়ে তোমাকে ক্ল্যারিটি দিবে।
প্লাস তুমি যখন গ্যাপ ফিলিং করতে যাবে, যখন ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে লিখতে যাবে, তুমি বুঝবে কিভাবে কোন জায়গায় কোন কানেক্টর ইউজ করবে। তুমি যদি ওই ক্ল্যারিটি না পাও, আইডিয়ার ক্ল্যারিটি, মানে আইডিয়া যদি তোমার কাছে একদম পরিষ্কার না থাকে, পানির মতো একদম নিট এন্ড ক্লিন না থাকে, ইন দ্যাট কেস কি হবে, একটা ক্ল্যারিটি না থাকলে তোমার কাছে আইডিয়াস গুলোকে এনশিওর করা পসিবল হবে না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে যে অ্যাপ্রোপ্রিয়েট শব্দগুলা, সেগুলো তোমার পক্ষে এনশিওর করা পসিবল হবে না। সো আমাদেরকে কি ওই ক্ল্যারিটিটা, মানে আইডিয়ার ক্ল্যারিটিটাও রাখতে হবে, প্লাস আমাদেরকে বুঝতে হবে কোন জায়গায় কোন কানেক্টর ব্যবহার করব। এটার জন্য অফকোর্স তোমাকে কিন্তু পুরো সিকোয়েন্সটা জেনে নিতে হবে। লাস্টলি, আমরা যে রাইটিং নিয়ে এত পরিমাণে প্রবলেম ফেস করি যে আপু আমি সুন্দর মতো লিখতে পারি না, ফ্রি হ্যান্ডে লিখতে পারি না, আমাদের প্রচুর আনসিন প্যাসেজেস আছে, আমরা ওগুলা লিখতে পারি না। কানেক্টরস ক্যান হেল্প ইউ আ লট। যখন একটা রাইটিং লিখবে, তখন কানেক্টরস দিয়ে তুমি যেহেতু এখন কানেক্টরস এর ক্লাস করছো, তুমি চিনে যাবে কোনটা কোন কারণে ব্যবহার করা হয়। তো তারপরে তুমি যখন একটা ফ্রি হ্যান্ড রাইটিং এ যাবে, তুমি যদি এমন কোনো প্যাসেজ লেখো যেখানে কিনা তোমাকে কি করতে হবে বলতো, একটা সিকুয়েন্স ওয়াইজ লিখতে হবে। ফার্স্টে তুমি কি করেছো, সেকেন্ডে কি করেছো, থার্ডে কি করেছো, তখন তুমি ওই ধরনের কানেক্টরস ইউজ করতে পারবে। তুমি যদি একটা সিমিলার আইডিয়ার ফ্লো রাখতে চাও, সেক্ষেত্রে তুমি এডিশনাল যেগুলা কানেক্টরস রয়েছে সেগুলা ইউজ করতে পারবে। সো রাইটিং বা অ্যাডভান্স রাইটিং এর জন্য কিন্তু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা রাইটিং নিয়ে প্রচন্ড পরিমাণে প্যারা খাচ্ছ রিসেন্টলি, তোমরা কিন্তু কানেক্টরস কে নিজের রাইটিং এ ইনকর্পোরেট করতে পারো। দ্যাট মিনস রাইটিং এর মধ্যে কানেক্টরস গুলোকে আস্তে আস্তে যুক্ত করে ফেলতে পারো। তাহলে দেখবে তোমাদের রাইটিং কিন্তু এই লেভেল থেকে এই লেভেলে উঠে যাবে উইদিন লাইক আ ফিউ লাইনস। ওকে, তারপরে এবার কানেক্টরস চেনার উপায় শোনাই। চেনার উপায় কি? মেইন ক্লজ আর সাবঅর্ডিনেটিং ক্লজ তো আমরা চিনি না। আমরা দুইটা ধরনের ক্লজ শিখেছি, একটা মেইন ক্লজ, একটা সাবঅর্ডিনেটিং বা ডিপেন্ডেন্ট ক্লজ। এবার সাবঅর্ডিনেটিং ক্লজের মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই জিনিসগুলো থাকে। এগুলো সব পড়েছি, এগুলো আমাদের সব রিভিশন টাস্ক। মানে আমরা ক্লজ চিনি, আমরা ক্লজ চিনি, আমরা চিনি কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডভার্ব ক্লজ। কিভাবে চিনি? যদি ক্লজটা নাউন দিয়ে শুরু হয় তাহলে সেটা নাউন ক্লজ, যদি একটা ক্লজ অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ, যদি একটা ক্লজ অ্যাডভার্ব দিয়ে শুরু হয় বা মেইন ফোকাসটা অ্যাডভার্ব থাকে, সেক্ষেত্রে সেটা অ্যাডভার্ব ক্লজ। এতটুকু আমরা সবার মনে আছে, মনে থাকার কথা, আমরা এখানেই ক্লাসে করেছি, রাইট? বলে একটু আপুকে জানো যে আপু মনে আছে প্লিজ, দ্রুত। আচ্ছা, মিনিং করতে প্রবলেম হয়, কিসের মিনিং করতে প্রবলেম হয় একটু জানাও তো ভাইয়া। কিসের মিনিং করতে তোমার প্রবলেম হচ্ছে সেটা আপুকে একটু জানাও। ওকে, ফ্রি হ্যান্ড রাইটিং এ মিনিং করতে প্রবলেম হচ্ছে, ফ্রি হ্যান্ড রাইটিং পারো, কংগ্রাচুলেশন। আচ্ছা, ক্লজের যে স্ট্রাকচারস গুলো ছিল সেটাও আমাদের রিভিশন। কেন রিভিশন? আমরা যখন সেন্টেন্স পড়েছিলাম, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়েছিলাম, তখন কিন্তু আমরা ক্লজ চিনেছি। সো ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, রিলেটিভ ক্লজ, এগুলা কোনটা কি, সেম জিনিসটা আমরা এর আগেও দেখেছি এবং এর আগে এই জিনিসগুলো আমরা ফেস করেছি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গুলো কোনটা বলো তো? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গুলো হচ্ছে এই যে দেখো এখানে, শি র্যান টু ক্যাচ দা বাস। এক বাক্যে শেষ, সে বাস পাওয়ার জন্য দৌড়েছে। বিকজ আই ওয়াজ টায়ার্ড, যেহেতু আমি টায়ার্ড ছিলাম, আই ওয়েন্ট টু বেড আর্লি, তাই আমি আর্লি ঘুমাতে চলে গিয়েছি। সো দেখো, এখানে দুইটা ক্লজ ক্রিয়েট হয়েছে। একটা, বিকজ আই ওয়াজ টায়ার্ড, সে ডিপেন্ড করছে, মানে আমি টায়ার্ড ছিলাম, এটা পরে কোনো না কোনো কিছু তো হবে, সেই জন্য আমি বেডে চলে গেছি। আই ওয়েন্ট টু বেড আর্লি, ইট ক্যান বি আ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বাট বিকজ আই ওয়াজ টায়ার্ড, যেহেতু আমি টায়ার্ড ছিলাম, এটা পরে আমি কিছু একটা করেছি, ওই আকাঙ্ক্ষা থেকে ইটস ডিপেন্ডেন্ট ক্লজ। তারপর রিলেটিভ ক্লজ, দ্য ম্যান হু লিভস ইন দ্য হাউস ইজ আ ডক্টর, যে মানুষটা বাসায় থাকে সে হচ্ছে ডাক্তার। কি হচ্ছে এখানে? একটা রিলেশন তৈরি হচ্ছে, সেন্টেন্সের দুইটা মাথার মাঝখানে একটা রিলেশন তৈরি হচ্ছে। দ্য ম্যান ইজ আ ডক্টর, কোন ম্যানটা ডক্টর? যে কিনা ওই বাসাটাই থাকে, সো ইটস আ রিলেশন বুঝাচ্ছে। সো ওকে, যেহেতু তোমাদের ক্লজ মনে আছেন, আই হোপ তোমরা এটা খুব ভালোভাবে মনে রেখেছো। আমরা দেখি ক্লজের মাঝখানে কানেক্টরস কিভাবে যুক্ত হচ্ছে। আই লাইক বানানাস অ্যান্ড আই লাইক গ্রেপস। দেখো, এটা কিন্তু আমরা এর আগেও করেছি। মেইন ক্লজ আই লাইক বানানাস, আরেকটা মেইন ক্লজ বা সেন্টেন্স যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট সেন্টেন্স, সেটার মাঝখানে অ্যান্ড যুক্ত করে আমি দুটা সেন্টেন্সকে যুক্ত করে দিয়েছি।
কানেক্ট করে দিয়েছি, সো এটা হচ্ছে কানেক্টর। এন্ড হচ্ছে কানেক্টর, কানেক্টিভিটি দেখাচ্ছে। আফটার শি পিকস মি আপ, মম ইজ টেকিং মি টু বাই শুজ। এখানে আবার আমাদের কমাই কিন্তু একটা কানেক্টর হিসেবে কাজ করছে, কমাটাই সামওয়্যার কানেক্টর হিসেবে কাজ করছে। আচ্ছা, জুম করলে ভালো হয়, ঠিক আছে করলাম জুম। দেখো, আই লাইক বানানাস গ্রেপস এর উদাহরণটা আমরা বুঝেছি। তারপরে লাস্টে আমরা দেখি, আই ফার্স্ট মেট হার ইন প্যারিস ওয়্যার আই লিভড অ্যাজ আ স্মল চাইল্ড। এখানে ওয়্যারটা কি হচ্ছে, কানেক্টর হিসেবে কাজ করছে, এবং দুটো সেন্টেন্সকে কি করে দিচ্ছে, দেখো দুটো সেন্টেন্সকে সুন্দর মতো কানেক্ট করে দিচ্ছে। ঠিক আছে, দুটো সেন্টেন্স কি খুব সুন্দর মতো কানেক্ট করে দিচ্ছে। সো মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেটিং ক্লজ দুটোকে কানেক্ট করতে আমরা কি করি, এই যে কানেক্টরস ব্যবহার করি। এগুলো সব আমাদের রিভিশন না, সব কিন্তু আমাদের রিভিশন, সবগুলা আমাদের রিভিশনের টপিক। নাও কামিং টু দ্য পয়েন্ট, রিভিশনের টপিক তো পারি না আপু। কি পারি? পারি। ওকে, গ্রেট। যেহেতু আমরা পারি, এবার আমরা কানেক্টরস বোঝার পরে একটা মজার জিনিস বলবো। রাইটিং এ যারা বলে আপু পারি না, যারা বলে আপু মিনিং করতে পারি না, তাদের জন্য খুবই সুন্দর একটা জিনিস নিয়ে আসছি। প্লাস যারা কানেক্টরস এর বড় বড় জিনিসগুলা, মানে বড় বড় যে ওয়ার্ডস গুলো আছে সেগুলা কেন বসে সেগুলো বুঝি না, সেই জন্য একটা জিনিস নাম হচ্ছে ট্রানজিশনাল ওয়ার্ডস বা ট্রানজিশন ওয়ার্ডস। ট্রানজিশন মানে কি, পরিবর্তন হওয়া, একটা ফ্লোতে চেঞ্জ হওয়া। যখন দুটো সেন্টেন্সের মাঝখানে এমন একটা ওয়ার্ড যেটা কিনা ওই আইডিয়াটাকে ইদার ফ্লো করতে হেল্প করে, অথবা দুইটা প্যারার মাঝখানে এমন একটা ওয়ার্ড যুক্ত করা যেটা কিনা দুইটা আইডিয়াকে কানেক্ট করে, সেগুলো ট্রানজিশনাল ওয়ার্ডস। ট্রানজিশনাল ওয়ার্ড সাধারণত বেশ বিশাল বিশাল সাইজের হয় এক একটা, যেমন এডিশনালি, ফার্দার, মোর, মোর ওভার, এগুলা প্রচুর বড় বড় ট্রানজিশনাল ওয়ার্ডস আছে যেগুলো কিনা অনেক কঠিন লাগে আমাদের কাছে, এবং আমরা অ্যাডভান্স ইংলিশের জন্য এগুলো ইউজ করি। সো এই ট্রানজিশনাল ওয়ার্ডস নিয়ে এখন আমাদের বেশ কিছু আলোচনা করতে হবে। ট্রানজিশনাল ওয়ার্ডস নিয়ে এখন আমাদের বেশ কিছু আলোচনা করতে হবে। সো আগে দেখি কানেক্টরস। এই যে ট্রানজিশনাল ওয়ার্ডস যেগুলা, সেগুলো অনেকগুলা। এক্সপ্লেনেশনের জন্য এক ধরনের আছে, যেগুলো হচ্ছে ধরো, আচ্ছা একটা একটা করে স্টার্ট করি। এই যে এক্সপ্লেনেশন, কোনো কিছু যদি আমি এক্সপ্লেন করতে চাই, সেই ক্ষেত্রে আমি কোন কানেক্টর ইউজ করব, সো দ্যাট বা টু থেকে টু। অনেকের কাছে লেখাটা প্রচন্ড ছোট লাগছে, সো আমি এটা একটু লিখে দিচ্ছি পাশে। সো এখানে তো লেখা দেখাই যাবে না, সরি গাইজ, আমি এই জিনিসটা একটু ফিক্স করে নিই। আমি মাঝে মধ্যে এই মাউসটা কাজ করাতে না পারলে প্রচুর পেইন খাই, এন্ড দ্যাট ইউ গাইজ নো অলরেডি। যেহেতু অলরেডি আমি পেইন ফেস করছি, ডাজন্ট ম্যাটার। এই যে দেখো, সো দ্যাটস, এটার মাঝখানে একটা ডট আছে, কোনো কিছু এক্সপ্লেন করতে চাইলে, বা টু টু এক্সপ্লেনেশনের জন্য। তুমি যদি কোনো কিছুর পারপাস বুঝাও, পারপাস বোঝানোর জন্য তোমাকে আদারওয়াইজ বা এলস, অর এলস এই ধরনের ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করতে হবে। এগুলো সব ট্রানজিশনাল ওয়ার্ডস ভাইয়া, সব ট্রানজিশনাল ওয়ার্ডস। তারপরে আসছি এমফেসিস। এমফেসিস এর জন্য অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, ইনডিড। এমফেসিস মানে কি, কোনো কিছুকে একটু আরো গুরুত্ব দেওয়া। জুম করলে যেমন কোনো কিছু ফোকাস হয়, তেমন ফোকাস করার জন্য। আপু জুম তো এই মুহূর্তে করলে বুঝবা না, আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নেই, আমি জুম করে দিচ্ছি। তাহলে দেখো, এমফেসিস, এমফেসিস বোঝানোর জন্য অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট বা ইনডিড এই ধরনের ওয়ার্ডস গুলো ইউজ করা হয়। এরপরে আসছি এডিশন, যেগুলো হচ্ছে ইনফরমেশন, মানে কোনো ইনফরমেশন অ্যাড করা।
সো এই এডিশন বা অ্যাডিং ইনফরমেশনের জন্য এডিশনালি, ফার্দার মোর, মোর ওভার এগুলো ইউজ হয়। তারপরে আসছে কন্ট্রাস্ট। কোনো কিছুর মধ্যে কন্ট্রাস্ট, কি কন্ট্রাস্ট, ধরো দুইটা আইডিয়ার মধ্যে ডিফারেন্সিয়েশন আছে, সেই কম্পেয়ার করতে চাইলে এক ধরনের ট্রানজিশনাল ওয়ার্ডস আছে, কন্ট্রাস্ট করতে চাইলে এক ধরনের ট্রানজিশনাল ওয়ার্ডস আছে, যেমন ইন কন্ট্রাস্ট, ডেসপাইট, কনভার্সলি, এগুলো সব হচ্ছে কন্ট্রাস্টের জন্য। তারপরে আসছে কোনো কিছু রেজাল্ট বোঝাতে হলে অ্যাকর্ডিংলি, দেয়ারফর, কনসিকুয়েন্টলি, হেন্স, এগুলা। এক্সাম্পলিফাই দ্য প্রেজেন্ট আইডিয়া, দ্যাট মিনস কোনো কিছুর এক্সাম্পল বোঝাতে হলে ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, এগুলো সব হবে। তারপরে হচ্ছে কনসেশন। কনসেশন মানে কি, একদম সহজ করে বলা হচ্ছে দো, অলদো মানে বাট, যদিও, কিন্তু, এই ধরনের ওয়ার্ডস গুলা। অলদো দো সবই হয়। সিমিলারিটি, কোনো কিছুর মাঝখানে সিমিলারিটি বোঝানোর জন্য কিন্তু সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, এই ধরনের ওয়ার্ডস আসবে। এবার ধরো কোনো কিছুর মধ্যে টাইম বোঝাচ্ছ, ফার্স্ট টাইম, লাস্ট টাইম, সেকেন্ড টাইম, এগুলো আসবে, অ্যাট ফার্স্ট, অ্যাট দ্য লাস্ট, ইন দি এন্ড, এই ধরনের। আফটারওয়ার্ডস, মিন ওয়াইল, ওয়াইল। সো এগুলো সব হবে তোমার কানেক্টরস হিসেবে কাজ করা। কেমন, এবার দেখো, এই যে কানেক্টরস গুলো আমরা এতক্ষণ ধরে বুঝলাম, এগুলো সব ট্রানজিশনাল। কেন ব্যবহৃত হয়? একটা মুভ বা একটা স্মুথনেস এর জন্য। কি ধরনের স্মুথনেস? রাইটিং এর মাঝখানে এই ওয়ার্ডস গুলা ইউজ করেই কিন্তু আমরা কি করি বলতো, রাইটিংটাকে কমপ্লিট করি। আমরা যখন এসএসসি তে পরীক্ষা দেই, এগুলাই আমাদের ম্যাক্সিমাম অ্যাড করতে হয়, রাইট? কয়জন আপুর সাথে একমত হবা যে এসএসসি পরীক্ষায় আমরা যখন কানেক্টরস অ্যান্সার করি, ম্যাক্সিমাম কানেক্টরস আর ট্রানজিশনাল ওয়ার্ডস? এম আই রাইট অর নট? চলে আসছি তোমাদের জন্য কিছু সেশনস নিয়ে, ডোন্ট ওয়ারি। এই সেশনস গুলো যদি ঠিক মতো করতে পারো, আই হোপ তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। টাইপস অফ কানেক্টরস বোঝার জন্য, ইয়েস, ওকে। তো চলো এবার আমরা সেই সকল কানেক্টরস বুঝে নিই। এডিশন, কোনো কিছুর মধ্যে এডিশন বোঝানোর জন্য একটা উদাহরণ কি হতে পারে? উদাহরণ হতে পারে, ইট ওয়াজ রেইনিং এন্ড আই ওয়েন্ট আউট। সরি, একসাথে হয়ে গেছে। ইট ওয়াজ রেইনিং এন্ড আই ওয়েন্ট আউট। তো এই যে অ্যান্ড, এই অ্যান্ড কি বলতো, এই অ্যান্ড হচ্ছে তোমার ট্রানজিশনাল ওয়ার্ড। কোন ধরনের ট্রানজিশনাল ওয়ার্ড? এডিশন। সো তুমি যদি অ্যান্ড দিও তাহলে বুঝবা যে এডিশন হচ্ছে। আবার কি হতে পারে? ইন এডিশন। ইন এডিশন কিরকম? কোন একটা শব্দের মাঝখানে যদি সিমিলার, কোন একটা থিম বা কোন একটা সেন্টেন্স যদি সিমিলার হয়, এই যে বৃষ্টি হচ্ছিল এবং আমি বাইরে গিয়েছি, বৃষ্টিটাও বাইরে হচ্ছিল, আমি গিয়েছিও বাইরে, দুইটা আইডিয়া কি সিমিলার, এই জন্য অ্যাডিশন হয়েছে। আর তুমি যদি কন্ট্রাস্ট বলো, সেক্ষেত্রে কি হতে পারে? কন্ট্রাস্টটা হতে পারে যে ইট ওয়াজ রেইনিং however I stayed back. আই স্টেড ব্যাক মানে আমি বাসায় বা কোথাও একটা থেকেছিলাম, দ্যাট মিনস আমি কিন্তু বাইরে যাইনি। তো কি হলো, বৃষ্টি হচ্ছে বাইরে, বাইরে যাওয়ার সাথে কি আমার বাসায় থাকার সম্পর্ক এখানে আছে? জেনারেলি নাই, বাট আমি কি তোমাকে জানিয়েছি যে বাইরে বৃষ্টি হচ্ছিল এবং আমি বাসার ভিতরে রয়ে গিয়েছি, আমার ওই বৃষ্টি হওয়া না হওয়া নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দিস ইজ হোয়াট মাই আইডিয়া ইজ লুকিং লাইক রাইট নাও। এই হাউএভারটা কি? কন্ট্রাস্ট, ডিফারেন্ট বোঝাচ্ছে। আবার কজ এন্ড এফেক্ট, বিকজ অফ দ্য রেইন আই কুডেন্ট গো আউট। ধরো আমি এটাই লিখবো, বিকজ অফ দ্য রেইন I couldn't
গো আউট। বৃষ্টির জন্য আমি কি করতে পারিনি, আমি বাইরে যেতে পারিনি। তো এখানে বিকজ প্রথমে লিখেছি, এতক্ষণ তো আমি সেন্টেন্স গুলাতে কানেক্টরস দিচ্ছিলাম মাঝখানে, তাই না? বলো তো, এতক্ষণ আমি সেন্টেন্স গুলাতে কানেক্টরস দিচ্ছিলাম মাঝখানে। আই এম সো সরি, ইনস ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছে, আই এম সো সরি, বাট প্যারা তো নাই, আমরা তখন দেখেই নিয়েছি। তো এই যে এতক্ষণ আমরা কি করছিলাম, আমরা করছিলাম হচ্ছে যাচ্ছিল কোন দিকে, দুইটা সেন্টেন্সের মাঝখানে, একদম মিডল পয়েন্ট। বাট এখন আমরা দেখতে পাচ্ছি যে শুরুতেও কানেক্টর অ্যাড হতে পারে। এবার কোনো কিছু যদি পারপাস বুঝাই, সো দ্যাট উই হ্যাভ টু স্টাডি, সো দ্যাট উই ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সাম। আমরা কেন পড়াশোনা করব, যাতে আমরা পরীক্ষায় ভালো করতে পারি। এই যে আমরা অনেকগুলা মানে কানেক্ট করছি, কিসের সাথে কি, কোনো আইডিয়ার সাথে কোনো আইডিয়া, ডিফারেন্ট দুইটা আইডিয়াকে আমরা কানেক্ট করছি, আবার কজ এফেক্টস দেখাচ্ছি, কোন কজে কি কাজ হচ্ছে, কোন এফেক্টে কি কাজ হচ্ছে সেগুলা। আবার আমরা কোনো একটা কাজের পিছনে পারপাসটাও জানাচ্ছি, আমাদের পারপাসটা কিরকম। তো এই যে সবগুলা কানেক্টর যে কোনো না কোনো রিজনে কিন্তু অ্যাড হচ্ছে, এই রিজন গুলো আমাদের ট্রানজিশনাল ওয়ার্ডস বা কানেক্টরস কে অ্যাড করতে হেল্পও করে, প্লাস আমাদের কানেক্টরস কে পরীক্ষায় যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ বসাইতে হয় সেখানে হেল্প করে, তাই না? আচ্ছা, যেমন ধরো কন্ডিশনাল কানেক্টরস বলতে একটা জিনিস আছে। এবার এই কন্ডিশনাল কানেক্টরস এর ক্ষেত্রে ইফ, আনলেস, প্রোভাইডেড দ্যাট, অ্যাজ লং অ্যাজ, অন কন্ডিশন দ্যাট, এগুলা খুব বেশি পরিমাণে কানেক্ট হয়। কোথায় আসে? যদি কোনো কিছুর কন্ডিশন বোঝায়। কিরকম কন্ডিশন? ইফ ইট রেইনস উই উইল ক্যান্সেল দ্য পিকনিক, মানে আমার পিকনিক হবে কি হবে না, এটা কিসের উপর ডিপেন্ড করতেছে বলো তো? রেইনের উপরে। তো তোমার কাছে যদি এমন কোনো সেন্টেন্স থাকে যেখানে দেখবা যে একটা কাজের ফলশ্রুতিতে আরেকটা কাজ হবে কি হবে না এমন কোনো সেন্টেন্স দিয়েছে, তখন তুমি পরীক্ষার হলে সুন্দর মতো ইফ অথবা আনলেস বসিয়ে দিতে পারো। ইউ ওয়ন্ট সাকসিড আনলেস ইউ ওয়ার্ক হার্ড। এখানেও দেখো, একটা কিছু করার কারণেই কিন্তু অন্য একটা ঘটনা আমার সাথে ঘটছে। দ্যাট মিনস আমার কাছে একটা শর্ত আছে, কন্ডিশন আছে। কি কন্ডিশন? আমাকে সাকসেসফুল হতে হলে কি করতে হবে? ভালো মানে হার্ড ওয়ার্ক করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। আবার ধরো তোমাকে বলা হচ্ছে প্রোভাইডেড দ্যাট ইউ মেট দিস রিকোয়ারমেন্টস ইউ উইল বি এবল ফর দ্য স্কলারশিপ। স্কলারশিপের পাওয়ার জন্য তোমার কাছে কিছু রিকোয়ারমেন্টস আছে, সেগুলো যদি তুমি প্রোভাইড করতে পারো একমাত্র তখনই তুমি স্কলারশিপটা পাবে। সো কি হচ্ছে, একটার কারণে আরেকটা ঘটছে না, একটা শর্ত দিয়ে দেওয়া হচ্ছে, একটা খুব সুন্দর শর্ত এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এই শর্তের জন্য হচ্ছে আমার কানেক্টরস গুলা ওই অনুযায়ী বসছে। সো কন্ডিশনাল ওয়ার্ডস বা সরি কন্ডিশনাল কানেক্টরস গুলা কখন ব্যবহৃত হবে? যখন তোমার কাছে কোনো শর্ত দিয়ে দেওয়া হবে। কম্প্যারিজন কানেক্টরস কখন অ্যাড হবে? কোনো কিছুর মধ্যে যখন কম্পেয়ার হবে, কি রকম? শি সিংস লাইক আ প্রফেশনাল, একজন প্রফেশনাল যেরকম ভাবে গান গায় সেরকম ভাবে সেও গান গায়। তো শি সিংস লাইক আ প্রফেশনাল। জাস্ট অ্যাজ, আচ্ছা এখানে ছোট্ট একটা মিস্টেক আছে, এন্ড আইল বি ঠিক করে দিচ্ছি এই মুহূর্তে। জাস্ট অ্যাজ, জাস্ট অ্যাজ বা জাস্ট, এই দুইটা শব্দ আমরা কখন ব্যবহার করি? যখন আমরা কোনো কিছুর খুব সুন্দর একটা ব্যাখ্যা দিতে চাই। কিরকম? যেমন হচ্ছে, যেই না সূর্যটা ডুবলো, সূর্য ডুবে যাওয়ার মতো আমাদের স্বপ্নগুলো ডুবে গেল। এটা কখন ঘটে? পরীক্ষার প্রিপারেশন খুবই বাজে, পরীক্ষায় আমরা ভালো করতে পারবো কি পারবো না জানি না, পড়াশোনা ঠিক মতো করি নাই, যেইভাবে সূর্য ডুবে সেইভাবে আমাদের স্বপ্নও ডুবে যাবে। কিসের স্বপ্ন? এ প্লাসের স্বপ্ন। কি করতে হবে? পড়তে হবে, পড়া ছাড়া বিকল্প নাই। সো ঠিক যেইভাবে এখানে কি, জাস্ট অ্যাজ, যেইভাবে দ্য সান সেটস, যেভাবে সূর্য ডুবে, সো ডু, সো টু ডু আওয়ার ড্রিমস, আমাদের স্বপ্নটাও সেইভাবেই ডুবে গেল। ডুবতে দেওয়া যাবে না, একদম ডুবতে দেওয়া যাবে না। আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, এবং অবশ্যই এ প্লাস নিশ্চিত করতে হবে, রাইট? In the same way, he approached the problem in the same way as his mentor. তার মেন্টর বা তার যে টিচার, সে যেইভাবে প্রবলেমটাকে সলভ করার জন্য অ্যাপ্রোচ করেছিল বা প্রবলেমটাকে অ্যাপ্রোচ করেছিল, সে নিজেও সেভাবেই অ্যাপ্রোচটা করলো। তারপরে আসছে সিমিলারলি, সমান মানে সামঞ্জস্যপূর্ণভাবে, সদৃশপূর্ণভাবে। Two point paintings were similarly composed with similar color schemes. দুইটা পেন্টিং কিন্তু একই কালার স্কিম নিয়ে তৈরি করা হয়েছে, রাইট? আচ্ছা, as dot dot as,
খুব সুন্দরভাবে ডিগ্রির সাথে আমরা এটা মিলিয়ে ফেলি। হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ দি চিতা। এখানে অ্যাজ কিন্তু কানেক্টরস, এটা আবার কিসের উদাহরণ? পজিটিভ ডিগ্রি। দেখো গ্রামার সব কানেক্টেড, সমস্ত গ্রামার কানেক্টেড। সো একটা পড়লে আরেকটা প্রিপারেশন তোমার অটোমেটিকলি হয়ে যাবে। কনসেশন কানেক্টরস হিসাবে অলদো, ইভেন দো, দো এগুলা ব্যবহার করা হয়। কনসেশন মানে কি? অলদো ইট ওয়াজ রেইনিং উই ওয়েন্ট আউট। যদিও বৃষ্টি হচ্ছিল আমরা বাইরে গিয়েছি, বৃষ্টিকে তোয়াক্কা করি না। ইভেন দো হি ওয়াজ টায়ার্ড হি ফিনিশ দ্য প্রসেস। যদিও, সবগুলারই অর্থ কি? যদিও। যদিও সে প্রচন্ড টায়ার্ড ছিল, ক্লান্ত ছিল, তারপরেও সে কি করলো? প্রজেক্ট ফিনিশ করলো। দো হি ফেল দ্য এক্সাম হি কন্টিনিউড টু স্টাডি। ফেল করছে কিন্তু তাতে কোনো সমস্যা নেই, ও পড়াশোনা চালিয়ে যেতে হবে। ডেসপাইট, ইন স্পাইট অফ, নেভারদালেস এগুলো সব কনসেশন এবং সবগুলো ট্রানজিশনাল ওয়ার্ড। কি জন্য ব্যবহার হয়? ডিসপাইট হিজ এফর্ট হি ফেল দ্য এক্সাম। অনেক চেষ্টা করার পরেও সে পরীক্ষায় ভালো করতে পারেনি, ফেল এক্সাম। ইন স্পাইট অফ দি ডিফিকাল্ট কন্ডিশনস দে ম্যানেজ টু কমপ্লিট দ্য মিশন। আমি যে ওয়ার্ডস গুলাকে হাইলাইট বা বোল্ড করছি সবগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট ট্রানজিশনাল ওয়ার্ডস, যেগুলো কিনা মনে রাখলে তোমার জন্য কানেক্টরস আনসার করা সবচেয়ে বেশি পরিমাণে ইজি হবে। একটু এক্সাম্পল সেন্টেন্স গুলা খেয়াল করবে ভাইয়া আপুরা। যদি তোমরা এক্সাম্পল সেন্টেন্স গুলোকে প্রপারলি খেয়াল করতে পারো, দেখবে খুব সুন্দরভাবে তোমার কাছে যে মানে ব্ল্যাঙ্কটা থাকে সেই ব্ল্যাঙ্কটার কাছাকাছি কিন্তু কোন একটা সেন্টেন্স আমার কাছে তৈরি করা আছে। দ্যাট মিন্স এই এক্সাক্ট সিচুয়েশনেই এক্সাক্ট ওয়ার্ডটা ইউজ করা যাবে। দ্য ম্যাথ টেস্ট ওয়াজ ভেরি ডিফিকাল্ট নেভারদালেস শি আর্নড আ গুড গ্রেড। অনেক কঠিন একটা পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু সে কি করলো? একটা ভালো গ্রেড পেলো। টাইম কানেক্টরস, when, while, as, after এগুলা হচ্ছে টাইম কানেক্টরস। কিভাবে? when she arrived she started we started the meeting। তার আসার পরেই কিন্তু আমরা মিটিংটা স্টার্ট করেছি, যখন সে এসেছে। while I was cooking he was watching the TV। আমি যখন কুকিং করছিলাম, দ্যাট মিন্স আমি যখন রান্না করছিলাম, একমাত্র তখনই কিন্তু সে টিভি দেখছিল। সে কি হচ্ছে? দুইটা ইভেন্ট কানেক্টেড না বলো? আমার রান্না করার সময় সে টিভি দেখছিল, সে আসার পর মিটিংটা শুরু হলো। As the sun set, the sky turned orange। সূর্য ডুবার পরেই আকাশটা কি একটু কমলা ধরনের রং নিয়ে নিল। দ্যাট মিন্স গোধূলি বেলা শুরু হলো। After we finished dinner, we went for a walk। রাতের খাবার শেষ করার পরেই আমরা কিন্তু কিসে গেলাম? হাঁটতে গেলাম। সো দেখো প্রত্যেকটা কাজ একটার সাথে আরেকটা কানেক্টেড। দ্যাটস ওয়াই এই ধরনের কানেক্টরস গুলো ব্যবহার করছি। মজার ব্যাপার, এখানে প্রত্যেকটা কানেক্টর কিন্তু কিসে ব্যবহৃত হচ্ছে দেখো তো? সেন্টেন্সের শুরুতে, মাঝে কি? কমা। সো এটা একটা মজার উদাহরণ হতে পারে। যখন তোমার সেন্টেন্সের শুরুতে কোনো কানেক্টর ইউজ হবে, তখন মাঝখানে মানে ডিপেন্ডেন্ট ক্লজটা শেষ হওয়ার পরেই তোমার একটা কমা দিয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা লিখতে হবে। এটা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের জন্য খুব জরুরি। কমপ্লিটিং সেন্টেন্সের সময় আমরা কিন্তু একটা জিনিস দেখেছিলাম যে আমাদের আইডিয়াস গুলোকে ম্যাচ করতে হয়। সো কানেক্টরস গুলা বা তোমার কাছে যদি ডিপেন্ডেন্ট ক্লজটা এজ আ ব্ল্যাঙ্ক থাকে, তখন তুমি কমার পরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে লিখতে পারবে নিজের মতো করে। আবার তোমার কাছে যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাই এজ আ ব্ল্যাঙ্ক থাকে, তখন ডিপেন্ডেন্ট যে ক্লজটা থাকবে সেটার পরে মানে কমার পরের পার্টটা কিন্তু তুমি নিজের মতো করে লিখতে পারবে। সো কানেক্টরস মার্ক করা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় কমাটা দিয়েই কিন্তু আমাদের সেন্টেন্সটা শুরু হয়। আমরা যেহেতু কানেক্টরসটা বুঝতে পারি না, সো আমরা ওই যে কমাটা আছে না, ওই কমাটাকে স্কিপ করে যাই, মিস করে যাই। এই স্কিপ বা মিসটা করা যাবে না, এবং কানেক্টরটা খেয়াল করলে তুমি বুঝে যাবে তোমার সেন্টেন্সের পরবর্তী টুকরাটা দেখতে কিরকম হওয়া উচিত। যেমন তুমি যদি দেখো যে তোমার কাছে ব্ল্যাঙ্ক আছে, while I was cooking, এই জায়গাটা পুরোটা ব্ল্যাঙ্ক, এই জায়গাটা নাই মনে করো, এটা হচ্ছে তোমার ব্ল্যাঙ্ক। এটা যদি তোমার ব্ল্যাঙ্ক থাকে, তো তুমি যদি এই কানেক্টরটা বুঝো যে ওয়াইল হচ্ছে তোমার কি কানেক্টর? টাইম কানেক্টর। তার মানে কি এরকম একই সময় চলমান কোন একটা কাজ হবে। সো হি ওয়াজ ডান্সিং হতে পারে, হতেই পারে, বা হি ওয়াজ প্লেইং, হি ওয়াজ ওয়াচিং দ্য টিভি, হোয়াট এভার। তো তোমার কাছে কি ব্ল্যাঙ্কটা ফিল আপ করার একটা টেকনিক চলে আসলো না? তো কানেক্টরস কিন্তু শুধুমাত্র যে কানেক্টরস এর জন্যই তুমি পড়বে তা কিন্তু না, এটা কমপ্লিটিং সেন্টেন্সের জন্য তোমার কাছে ইম্পর্টেন্ট। প্লাস এটা কিন্তু ইয়ার জন্য ইম্পর্টেন্ট। কোনটা বলো তো? উইদাউট রুলস, সমস্ত কিছুটা কানেক্টেড একসাথে। দ্যাটস ওয়াই দিস আর কানেক্টরস। আচ্ছা, সিকোয়েন্স ইন্ডিকেট করার জন্য আমরা when, while, as এই ধরনের কানেক্টরস ইউজ করব। যদি আমার কোনো কিছুর অর্ডার বুঝাতে হয়, আফটার, বিফোর,
যদি আমার কাছে কোনো একটা স্টার্টিং পয়েন্ট এবং একটা এন্ডিং পয়েন্ট জানতে চাই সিচুয়েশনে, সেক্ষেত্রে সিন্স অথবা ওয়ান্স, মানে এই পয়েন্টে জিনিসটা স্টার্ট হয়েছিল, এই পয়েন্ট থেকে জিনিসটা চেঞ্জ হয়ে গিয়েছিল, এগুলা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এম আই রাইট অর এম আই রাইট, একটু জানাও। ওকে, এখন আমাকে বলো এই পর্যন্ত আপু বুঝি নাই কারা কারা। একটু আপুকে জানাতে হবে যে এ পর্যন্ত বুঝি নাই কারা কারা, আর কানেক্টরস নিয়ে কি কি প্রবলেমস আছে। অল ওকে হলেও কিন্তু আপুকে জানাতে হবে দ্রুত। অল ডান, অল ডান ধরে নিব। ক্লিয়ার ক্লিয়ার, শিওর। তাহলে আপুকে একটু জানাও যে while, when, while, as এর মতো আর কোন টাইম কানেক্টর আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। একটু আপুকে জানাও যে while এর মতো আর কোন কানেক্টর সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কানেক্টর যে আমি 0 আউট অফ 5 পাই, মার্কস পাই। আজকের ক্লাসের পরেও যদি 0 আউট অফ 5 পাও, তা তো সমস্যা হয়ে যাবে। সিন্স আর ওয়ান্স বুঝি নাই। আমার কাছে এমন একটা সেন্টেন্স আছে, এবার বসাও এটার মধ্যে কি বসাবা। অ্যান্সার দিস, এইটার অ্যান্সার বলো আমাকে। ইটস বিন রেইনিং ড্যাশ ইভিনিং, কোন কানেক্টরটা এখানে ব্যবহৃত হবে? আচ্ছা, দ্য লাইন ইজ ইজি পিজি লেমন স্কুইজি, নট কুইজি। লেবু চেপা যতটা সহজ, এই পড়াশোনা ততটা সহজ, এটাই বলছে। চেঞ্জ হবে আফটার হলে। জুম আইডিতে ক্লাস হচ্ছে না, ক্লাস হচ্ছে লাইভে, সো লাইভেই থাকো। আচ্ছা, এট দ্য সেম টাইম, সিন্স, কনফিউজড, কোনটা হবে কোনটা হবে না। সিন্স, মাস পপুলেশন বলছে সিন্স, চলো দেখি ইফ ইট সিন্স অর নট। ওকে, সো মাস পপুলেশন বলছে ইট সিন্স, রাইট। আচ্ছা, কেন আফটার হবে না বলো তো? আফটার ইভিনিং, কেন বিফোর হবে না? এটার অ্যান্সার কেউ দিতে পারবা আপুকে? কেন আফটার বা বিফোর হবে না? ওয়াই, কিউ, কিস লিয়ে, কেন? বলো, আফটার কেন হবে না, বিফোর কেন হবে না? If anybody has any answer of it, please let me. Okay, no answer, because হবে, বিকজ আমরা কি সময়ের জন্য বলি? ইভিনিং তো একটা টাইম, টাইমের আগে কি বিকজ হয়? ফ্রম ইভিনিং কেন না? গুড কোয়েশ্চেন। ডোন্ট নো, ডোন্ট নো বানান চুজ, নো বানান এটা। নাইস কোয়েশ্চেন, ফ্রম কেন না, চলো সেটাও জানাই। বিকজ, আফটার, অ্যান্ড বিফোর
পাস্ট পারফেক্টের মধ্যেই বসে। এন্ড এটা কোন ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। জানি না, চলো জানাই। আফটার এন্ড বিফোর কেন বসবে না? কারণ এটা পারফেক্ট না, এটা বসে পারফেক্ট। আর সেন্টেন্সটা আমার পারফেক্ট কন্টিনিউয়াস। গট ইট? প্রথম জিনিস। পয়েন্ট নাম্বার টু, এখানে সিনসি কেন বসলো? ফর বা ফ্রম কেন বসলো না? এটার কারণ হচ্ছে সিন্স ইভিনিং, এখানে কোনো স্পেসিফিক টাইম লেখা নাই। ইভিনিংটা কখন? 7টা, 8টা, 9টা, কখন? যেহেতু সময় আমরা জানি না, আমরা যদি শুধুমাত্র একটা ম্যাস টাইম অফ ম্যাস অ্যামাউন্ট অফ টাইম জানি যে ইভিনিং বা মর্নিং বা আফটারনুন, সেই ক্ষেত্রে কি হবে? সিন্সটা আসবে। মানে তোমার কাছে যদি কংক্রিট না থাকে, একটা বড় মাত্রায় সেন্টেন্স থাকে, মানে বড় মাত্রায় সময় থাকে, যেমন সন্ধ্যা একটা বড় সময়, সকাল একটা বড় সময়। যেহেতু সকাল সন্ধ্যা গুলো বড় সময়, দ্যাটস ওয়াই ওগুলা স্পেসিফাই করা যায় না ঠিক কয়টা থেকে। দ্যাটস ওয়াই ইটস সিন্স, মানে একটা বেলা থেকে শুরু হয়েছে। বেলা একটা লম্বা সময় ধরে চলে। ফর হলে কি হতো? ইটস বিন রেইনিং ফর 2 hours, ফর 7 hours। হুম? আর ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইভিনিং। এই হচ্ছে পার্থক্য, একটা সময় নির্দিষ্ট করে, একটা সময় নির্দিষ্ট করে না। আর ফ্রম কেন না? ফ্রম ইভিনিং সময়ের জন্য কোনো কিছু থেকে হয় না। বাংলায় যেমন থেকে হয়, আসলে ইংলিশে কিন্তু থেকে হয় না। বাংলায় যেমন থেকে হয়, ইংলিশে থেকে হয় না। যেহেতু থেকে হয় না, ফ্রম এর মানে হচ্ছে থেকে, কোনো কিছু থেকে শুরু হওয়া। এটা বস্তুগত বা ব্যক্তিগত হতে পারে, সময়গত হতে পারে না। গট দি অ্যান্সার্স? সময় উল্লেখ না থাকায় চেঞ্জ হবে, পারফেক্ট। সঠিক সময় বা নির্দিষ্ট সময় উল্লেখ না থাকায়, সময় তো উল্লেখ আছে ইভিনিং, বাট নির্দিষ্ট করে নাই। আরো কিছু আছে যেমন অ্যাজ সুন অ্যাজ, মিন ওয়াইল, টিল আনটিল, এগুলা। অ্যাজ সুন অ্যাজ কেন? যখন সাইমultaneously কোনো অ্যাকশন বোঝায়, একটা ঘটার সাথে সাথে বা যত দ্রুত সম্ভব আমি ওটা করে ফেলবো, দ্যাটস ওয়াই। আই উইল লিভ দ্য স্কুল অ্যাজ সুন এজ দ্য বেল রিংস, বা দ্য বেল র্যাং, এরকম টাইপের। বা আই হ্যাড লেফট দ্য স্কুল, এই ধরনের হবে। আবার ধরো মিনওয়াইল, কোন একটা কাজ হচ্ছে, সেম টাইমে যদি আরেকটা কাজ শুরু হয় বা ঘটতে থাকে বা লোকেশন ডিফারেন্ট হয়, একমাত্র তখনই হচ্ছে মিনওয়াইল বসে। টিল আনটিল, কোন একটা কিছু কনসিকুয়েন্টাল সিকোয়েন্স বুঝাইতে হলে, আনটিল ইটস টাইম, আনটিল ইটস ইভিনিং অর মর্নিং, এরকম। সামারি কানেক্টরস বলতেও কিন্তু এক ধরনের কানেক্টরস আছে। কোনো কিছুকে সাম আপ করতে হলে, শেষ করতে হলে আমরা এগুলো ইউজ করি। কি ধরনের? ইন কনক্লুশন, ইন সামারি, টু সাম আপ, অল ইন অল, এগুলো হচ্ছে সামারির জন্য। কিরকম? ইন কনক্লুশন, দ্য প্রেজেন্টেশন ওয়েন্ট ওয়েল। সব ভালো যার, সরি, শেষ ভালো যার সব ভালো তার, তো শেষটা ভালো হইতে হবে। এই জন্য সামারি কানেক্টরসও অনেক ইম্পর্টেন্ট। তো কনক্লুশন, কোনো কিছু শেষ বোঝাতে হলে এটা হয়। কোনো কিছুকে যদি তুমি সাম আপ করো, মানে কোনো কিছু শেষ, এখন আমি সারমর্ম জানাবো। দ্য রিসার্চ সাপোর্টস দ্য হাইপোথেসিস, রিসার্চটা কি করে? হাইপোথেসিসটাকে সাপোর্ট করে। তারপরে ইন সামারি, কোনো কিছুর অবভিয়াসলি এখানে বলেই দিচ্ছে সামারি বা সারমর্মে একদম শেষে। আর অল ইন অল, একটা প্রজেক্ট ভালো হয়েছে, এটার সর্বোপরি। অল ইন অল মানে সর্বোপরি। বাংলায় একদম খুব সুন্দর একটা ওয়ার্ড আছে এটা, সর্বোপরি। মানে সবশেষে আমার কাছে একটা জিনিসই গুরুত্বপূর্ণ, আমার প্রজেক্টটা সাকসেসফুল ছিল। ঠিক আছে? তারপরে আছে এমফেসিস কানেক্টরস। ইনফ্যাক্ট, ইনডিড, ক্ল্যারিটি, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, অ্যাবভ অল, এগুলো হচ্ছে এমফেসিস। কিরকম? কোনো কিছুকে গুরুত্ব আরোপ করা। ইনফ্যাক্ট হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, আদতে সে কিন্তু ক্লাসের বেস্ট স্টুডেন্ট। ইনডিড দ্য রেজাল্ট ইজ ইমপ্রেসিভ, অবশ্যই রেজাল্ট কিন্তু খুবই ইমপ্রেসিভ। তো এই যে কানেক্টরস গুলা, কোনো কিছুর উপর ফোকাস করা, এমফেসিস করার জন্যই অ্যাকচুয়াল নামই এমফেসিস কানেক্টর, কোনো কিছুকে গুরুত্ব বা গাঢ়ত্ব তৈরি করা। তারপরে আসছি, আচ্ছা, এমফাসিস এর বেশ কিছু ইম্পর্টেন্ট কানেক্টরস আছে, যেমন এই যে ইনফ্যাক্ট খুবই ইম্পর্টেন্ট ফর এমফাসিস, আমরা কিন্তু এটা প্রায়ই ভুল করি। ইনডিডটাও ভুল করি।
তারপর সার্টেনলি, সার্টেনলি যদিও সার্টেনলির সাথে আমরা শিওরলিটাও ইউজ করি অনেক জায়গায়, বাট সার্টেনলি ইজ ইম্পর্টেন্ট, সার্টেনলিটা ইউজ করা ইম্পর্টেন্ট। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট হি হ্যাজ ওন নিউমারাস অ্যাওয়ার্ডস। অ্যাকচুয়ালি একটা ফ্যাক্টের কি ম্যাটার জানো, বা পরিশিষ্টে আমরা একটা কথাই বলতে পারি যে সে অনেকগুলো অ্যাওয়ার্ড জিতছে। অ্যাবভ অল, সবকিছুর ঊর্ধ্বে, we need to focus on customer satisfaction, সবকিছুর ঊর্ধ্বে we need to focus on customer satisfaction. Above all, we need to focus on, this should be our focus. Above all, সবকিছুর ঊর্ধ্বে we need to focus on getting an A plus, আমাদের একটা A plus দরকার। এই পর্যন্ত কারা বুঝিনি একটু আপুকে জানিয়ে দাও। হোয়াট ইজ ইয়োর কোয়েশ্চেন, কি সমস্যা হচ্ছে, এটা বুঝতে পারছি না, ওটা বুঝতে পারছি না, এভরিথিং জাস্ট জানিয়ে দাও। আচ্ছা, তোমরা কি একটা জিনিস জানো, এই যে কানেক্টরস গুলো আমরা পড়ছি, কানেক্টরস গুলো তোমাদের শুধুমাত্র এই যে ক্লাস 10 এটা না, এসএসসি না, এইচএসসি তেও লাগে, ইন্টারেও লাগে, মানে এসএসসি, সরি এসএসসি তেও লাগে, লাগে এইচএসসি এর ইন্টার লাগে, এইচএসসি তেও লাগে, আবার অনার্স এ কেও লাগে, প্রচুর প্রচুর লাগে। আর ট্রানজিশনাল ওয়ার্ডস অনেক ইম্পর্টেন্ট, ট্রানজিশন ওয়ার্ডস বা কোহেসিভ ডিভাইসেস অনেক ইম্পর্টেন্ট রাইটিং এর জন্য। ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন নাই? সবাই তো দারুণ ভাবে বুঝে যাচ্ছ, ওয়াও, আই এম লাভিং দিস। অলরাইট, এবার দেখো বিভিন্ন ধরনের এক্সাম্পল, মানে বিভিন্ন ধরনের কানেক্টরস এর বিভিন্ন এক্সাম্পলস আছে। যেমন ধরো একটা এডিশন, সেই এডিশন যখন আমি বুঝাবো তখন আমি কি ধরনের কানেক্টর ইউজ করব? এন্ড, এন্ড কি ছিল আমাদের ফার্স্টে এডিশন বোঝানোর জন্য? হি লাভস রিডিং এন্ড হি স্পেন্ড আওয়ার্স এট দ্য লাইব্রেরি। সে বই, সে মানে পড়াটাই ভালো, মানে ভালোবাসে। ইয়েস, এগুলো অনেক ইম্পর্টেন্ট, কানেক্টরস অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য কানেক্টরস একটা স্পেশাল ক্লাসই আছে তোমাদের জন্য। I have a lot of work. Besides, I have to attend a meeting later. আমার কাছে অনেকগুলা কাজ পাশাপাশি, এখানে বিসাইডস কিন্তু পাশাপাশি, দ্যাট মিন্স কি একটা কন্টিনিউয়েশন হচ্ছে আইডিয়া। পাশাপাশি আমার একটু পর একটা মিটিংও অ্যাটেন্ড করতে হবে, তো এখানে এটা পাশাপাশি বোঝাচ্ছে বিসাইডস। আবার অনেকে পাশে মনে করো না, ওটা হচ্ছে বিসাইড। বিসাইড আর বিসাইডস এর মধ্যে অনেক পার্থক্য আছে। ক্লাস কখন স্টার্ট হয়েছে? 1 ঘন্টা 11 মিনিট আগে। ওকে, কন্ট্রাস্ট বোঝানোর জন্য বাট ইউজ হয়। she wanted to go but she was too tired. কন্ট্রাস্ট কি? দুইটা আলাদা আলাদা আইডিয়া যখন কানেক্ট হয়, সে যেতে চেয়েছে এবং সে অনেক ক্লান্ত, এই দুইটা আলাদা আলাদা দুইটা আইডিয়া। যাওয়া হচ্ছে একটা উইল, অনেক বেশি ক্লান্ত থাকার কারণেও কিন্তু যাওয়াটা ক্যান্সেল হতে পারে। তো যখন দুইটা আইডিয়া, দুইটা ভিন্ন আইডিয়া বা অপোজিট আইডিয়ার সাথে কানেক্ট হবে তখন সেটা কন্ট্রাস্ট। although it was raining they continued the game. খেলাটা কন্টিনিউ করেছে বৃষ্টি হওয়া সত্ত্বেও, বৃষ্টি একটা বাধা খেলার জন্য, কিন্তু তারা কিন্তু খেলাটা কন্টিনিউ করেছে। ওকে, তারপর আসছে কজ এন্ড এফেক্ট। আই ডিড নট ইট ব্রেকফাস্ট সো আই এম ভেরি হাংরি। আমি খাইনি বলেই কিন্তু আমি কি অনেক হাংরি, এখানে সো দিয়ে বুঝিয়েছে। আবার হি ডিডন্ট স্টাডি হি ফেইল দ্য টেস্ট বিকজ, এখানে কি বিকজ, হি ডিডন্ট স্টাডি হি ফেইল দ্য টেস্ট, কারণ কি ছিল? পড়াশোনা করে নাই তাই ফেল করেছে, তাই না? আবার অন দি আদার হ্যান্ডও হয়, কন্ট্রাস্টের ক্ষেত্রে অন দি আদার হ্যান্ড হয়, অফকোর্স ট্রু। মোর ওভার হয় এডিশনের ক্ষেত্রে, মোর ওভার। হাউএভার হয় কন্ট্রাস্টের ক্ষেত্রে। কজ এন্ড এফেক্টের ক্ষেত্রে আরো অনেক আছে, অন দি আদার হ্যান্ড হচ্ছে অপোজিট বোঝানোর জন্য, ট্রু। কজ এন্ড এফেক্টে আবার ওই যে সো ডট ডট দ্যাট, সেটাও হয়। পারপাস, কোনো কিছুর পারপাস বোঝাতে, আই এম স্টাডিং ইংলিশ সো দ্যাট, পারপাস বোঝাচ্ছে আমি কেন ইংলিশ পড়তেছি, কারণ আমার একটা ক্যারিয়ার পার্সপেক্টিভে ইমপ্রুভমেন্ট দরকার। আমার ইংলিশ পড়ার পিছনে উদ্দেশ্য কি? কারণ আমার ক্যারিয়ার ভালো করতে হবে। She left early in order to avoid a
ট্রাফিক, ইন অর্ডার টু, ট্রাফিক অ্যাভয়েড করার উদ্দেশ্যেই সে আর্লি চলে গিয়েছে। কন্ডিশন, ইফ ইট রেইনস উই উইল ক্যান্সেল দ্য পিকনিক। যদি বৃষ্টি হয়, না হলে কিন্তু পিকনিক হবে। ইউ উড নট সাকসিড আনলেস, যদি না তুমি হার্ড ওয়ার্ক করো। উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু পারপাস হয় উইথ আ ভিউ টু মুভিং অর সামথিং। এটা খুব ভালো একটা ট্রানজিশন বলেছো, উইথ আ ভিউ টু। বাট উইথ আ ভিউ টুর পরে কিন্তু তোমার ভার্ব যা থাকবে সেটা আইএনজি যুক্ত হবে, কারণ উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টুর পরে ভার্ব যা থাকে সেটা আইএনজি যুক্ত হয়। উইথ আ ভিউ টু ওয়ার্কিং উইথ ইউ, দিস ইজ হাউ ইউ উইল ওয়ার্ক। গট ইট? ওকে। তারপরে কানেক্টরস কে আমরা কিভাবে পরীক্ষার জন্য ব্যবহার করব সেটা আমরা জানি। প্রথমে আমরা আইডিয়াজ এর মাঝখানে রিলেশনশিপ নিয়ে আসব। কিভাবে ডিটারমাইন করব যে কোন কানেক্টরসটা কোনটার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হয়। যেমন আগের স্লাইডে দেখেছি আমরা ভিন্ন ভিন্ন আইডিয়ার কিন্তু এখানে রিফ্লেকশন হয়েছে। যেমন এখানে সিমিলার আইডিয়া, এখানে ডিফারেন্ট আইডিয়া মানে অপোজিট আইডিয়া, আবার এখানে হচ্ছে কনসিকুয়েন্টিয়াল, একটার কারণে আরেকটা ঘটছে, সো কজ এন্ড এফেক্ট চিন্তা করতে হবে। আবার এখানে কি হচ্ছে, উদ্দেশ্য বুঝাচ্ছে। লাস্টে আমার কাছে একটা শর্ত বা কন্ডিশন আছে। তো এই যে আমার কাছে অনেকগুলা কারণ না এগুলা ব্যবহার করার, সো রিজন গুলা কিন্তু আমাকে বুঝতে হবে। কারণ আবার এখানে আছে কন্ট্রাস্ট, বিপরীত। করে আজকে কি বোর্ড সলভ সলভ করানো হবে? না, অফকোর্স করানো হবে, এখনই করানো হবে কিছুক্ষণের মধ্যে। ওকে। সেকেন্ড হচ্ছে আমাকে ওভার ইউজ অ্যাভয়েড করতে হবে। আমার কাছে অনেক অনেক কানেক্টরস আছে, আমি কেন একই কানেক্টরস বারবার ইউজ করব? এই জন্য তোমাকে একই জনরার কিন্তু অনেকগুলো কানেক্টরস দেখানো হচ্ছে। এন্ড, এডিশন, এডিশনালি, এডিশনালি, তারপর আবার মোর ওভার। দেখো একই জনরা সবগুলো এডিশন বোঝাচ্ছে। তো একই জনরার জন্য তুমি কেন একটা মাত্র জিনিস বারবার ইউজ করবা? এন্ড কেন বারবার ইউজ করবা? যদিও কমনলি ইউজ, বারবার বারবার কেন ইউজ করব? তাই আমরা অনেকগুলা টাইপ থেকে নিয়ে একটা করে বেছে নিয়ে তারপরে ইউজ করব। পাঞ্চুয়েশন কিন্তু আমাকে খেয়াল করতে হবে, কোথায় পাঞ্চুয়েশন ব্যবহার করা হচ্ছে। যদি সেন্টেন্সের মাঝখানে পাঞ্চুয়েশন ব্যবহার করা থাকে তার মানে শুরু হবে ট্রানজিশনাল ওয়ার্ডস দিয়ে বা কানেক্টরস দিয়ে। যদি মাঝখানে না থাকে সেক্ষেত্রে কিন্তু মাঝখানে আমার কানেক্টরস বলবে, সেটাও আমাকে বুঝে নিতে হবে। এবং অবশ্যই ভ্যারাইটি গুলোকে বুঝে নিতে হবে, কোনটা পারপাস, কোনটা হচ্ছে তোমার কানেক্টর, সরি কোনটা এডিশন, কোনটা আবার কন্ট্রাস্ট, এগুলো কিন্তু আমাকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে। কেমন? এগুলো হচ্ছে আমার দায়িত্ব। দিজ আর ইয়োর ডিউটি। কার ডিউটি? তোমার ডিউটি, আমার ডিউটি। কিভাবে আমরা কানেক্টরস ঠিক মতো বুঝবো সেটা আমার ডিউটি, আমাকে পড়তে হবে। এবার দেখো তোমার কাছে অনেকগুলো অপশন আছে। ওপিনিয়ন্স যখন থাকবে, সিকুয়েন্স যখন থাকবে, এডিশন যখন থাকবে, ভ্যারাইটি। দেখো আপু যখন তোমরা ক্লাসের শেষে যখন স্লাইড পাবে সমস্তটা কিন্তু এখান থেকে পড়ে নিতে পারবে। যে তোমার ওপিনিয়ন দরকার তখন তুমি এটা পড়বে, তখন তুমি সিকুয়েন্স জানতে চাচ্ছ কোনো কিছুর মাঝখানে, দিস উইল বি ইয়োর থিং। এডিশন জানতে চাচ্ছ, কিভাবে এডিশনালস গুলো ইউজ করতে হবে, তখন তুমি এই চারটা পড়ে নিলেই এনাফ। আবার এমফেসিস এর জন্য তোমার কাছে বিশাল একটা চার্ট আছে। সি এমফেসিস তোমরা এখান থেকে শিখতে পারছো, কন্ট্রাস্ট শিখতে পারছো, however, nevertheless, alternatively, despite this, on the contrary, yet, whereas, apart from, even so, although, in spite of, while, সবগুলা। আবার কনক্লুশন, কনক্লুশনের জন্য কিন্তু লম্বা একটা লিস্ট আছে তোমার কাছে। সো স্লাইড পড়ে নিয়ে এই সমস্ত কিছু তোমরা বুঝে যাবে। কম্প্যারিজন, ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন মানে কি? কোনো কিছুর এক্সাম্পলস, লিটারালি এক্সাম্পলস। যখন কোনো কিছুর এক্সাম্পল দিবা তখন তুমি এটা লিখতে পারো। কজ এন্ড এফেক্ট আমরা জানি, কারণ এবং কারণের প্রতিকার। আবার ওপিনিয়ন বেসড আছে, ওপিনিয়ন কিন্তু প্রথমে আমরা কিছু জেনেছিলাম, আবার কিন্তু এখানে পার্সোনালি যদি কোনো ওপিনিয়ন তোমার দিতে হয়, মানে এটা পার্সোনাল ওপিনিয়নের জন্য।
আবার পারসুয়েশন, কোনো কিছু পারসিউ করবা, অফকোর্স, ক্লিয়ারলি কোনো কিছু তুমি জোর দিয়ে বলবা, অফকোর্স আই উইল ডু দ্যাট, আই উইল বি ক্লিয়ার অন ইট, এভিডেন্টলি দ্য ওয়ার্ক উইল বি ডান। এই সমস্ত কিছু এই চার্ট থেকে পড়লেই এনাফ। সো সমস্তটা তোমার এখানে কিন্তু কানেক্ট করা আছে। কেমন? সো এইখানেই আমার কিন্তু আজকের মতো টপিক ক্লোজ। এবার রইল প্রশ্ন, আপু বোর্ড কোয়েশ্চেন তো সলভ করাইলেন না, তাই না? এটা একটা বিশাল বড় প্রশ্ন। আপু বোর্ড কোয়েশ্চেন এতক্ষণ তোমরা যা সলভ করলে সেটার মাঝখানে তোমরা অ্যারাউন্ড 4টা বোর্ডের কোয়েশ্চেন সলভ করেছো। ডু ইউ নো দ্যাট? তোমাদের কাছে এতক্ষণ আমি যা যা সেন্টেন্স দিয়েছি এর মধ্যে অনেকগুলো সেন্টেন্স কিন্তু বোর্ডে এসেছে, অনেক অনেক পুরনো থেকে নিয়ে শুরু করে অনেক নতুন পর্যন্ত বোর্ড কোয়েশ্চেন এখানে এসেছে। দ্যাটস ওয়াই তোমাদের আর টেনশন করা লাগবে না যে আপু বোর্ড কোয়েশ্চেন সলভ করেনি, আপু কিন্তু বোর্ড কোয়েশ্চেন সলভ করিয়েছি। এই স্ট্র্যাটেজিস গুলা ফিল আপ করলে বা এই স্ট্র্যাটেজি গুলা ফলো করলে তোমার কাছে বোর্ড কোয়েশ্চেন সলভ বলো আর যাই বলো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো এবার ইংলিশ নিয়ে আমাদের যাবতীয় প্রশ্নের জন্য একটা মাত্র জায়গা, সেটা হচ্ছে ইংলিশের এফএকিউ থ্রেড। আমি দেখেছি থ্রেডে আমাকে কেউ প্রশ্ন করে না, so আমি ধরে নিই যে আমার বাচ্চা কাচ্চাদের কোনো প্রবলেম, বাট ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, প্লিজ লেট মি নো দেয়ার। এফএকিউ থ্রেডটা আমরা কোথায় পাবো? গ্রুপে আছে, গ্রুপে গেলেই সুন্দর মতো থ্রেডটা তোমরা পেয়ে যাবে। সো গ্রুপে থাকা সবাই কিন্তু থ্রেডে কানেক্ট হয়ে আপুকে প্রশ্ন করতে পারো। আচ্ছা এবার নেই তোমাদের প্রশ্ন। আজকে যেহেতু ক্লাসটা অলমোস্ট শেষ, তো রইলো বাকি 10 মিনিট, বলেছিলাম দিব সারপ্রাইজ, 10 মিনিটে তোমাদেরকে সারপ্রাইজটা আগে দিয়ে নিই। সো প্রথমে হচ্ছে যে আজকের মতো আমাদের এখানে টপিক পড়া কিন্তু শেষ, তাই না? কিন্তু আমাদের তো পরীক্ষা সামনে, পরীক্ষা নিয়ে নানান প্রশ্ন, নানান প্রবলেমস। আপু এটা পারি না, আপু ওইটাতে গেলে সমস্যা, আপু ফ্রি হ্যান্ডে লিখতে পারি না, অনেকে ফ্রি হ্যান্ডে লিখলে মিনিং করতে পারি না, অনেক ধরনের প্রবলেম না? এই সমস্ত প্রবলেমের সলিউশনের জন্য তোমরা কিন্তু আপুকে জানাতে পারো যে আপু আমার কাছে ঠিক এই প্রবলেমটা আছে, এটার আমার সলিউশন লাগবে। তো এই জন্য তোমাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু আমাদের এই মিশন আজকের মতো শেষ হলেও আপু কোথাও যাচ্ছি না, তোমাদের প্রবলেম সলভ করার জন্য আপু থেকে যাচ্ছি। সো তোমাদের সমস্ত প্রবলেম ওই এফএকিউ থ্রেডে আপুকে জানিয়ে দাও, এবং পরবর্তীতেও যদি তোমাদের আরো কোনো এরকম লাইভ ক্লাসের প্রয়োজন হয় সেটাও কিন্তু আপুকে জানাবে ইংলিশ এফএকিউ থ্রেডে। প্লাস তোমাদের কাছে যদি মনে হয় যে আপুর আরো কিছু ক্লাসেস, আরো কিছু টপিকে নেওয়া প্রয়োজন, সেটাও কিন্তু আমাকে জানাতে হবে। কেমন? আচ্ছা আরেকটা ক্লাস দিলে ভালো হয়, কিসের ক্লাস লাগবে সেটাও কিন্তু আমাকে জানাবে, যে কোন জিনিসটার ক্লাস লাগবে। বোর্ড কোয়েশ্চেন কত ইয়ার থেকে স্টার্ট করব? বোর্ড কোয়েশ্চেন অ্যারাউন্ড 2018 থেকে স্টার্ট করো। 18 to 20 হচ্ছে তুমি পুরোনো মডিউলের কোয়েশ্চেন পাবে। 20-র পরে থেকে হচ্ছে তোমার কাছে যা থাকবে 23 পর্যন্ত সবগুলো হচ্ছে শর্ট সিলেবাস বা নতুন সিস্টেমের পরীক্ষা। বাট অ্যাজ তোমাদের এবার ফুল সিলেবাসের পরীক্ষা হচ্ছে, অনেকটাই 20-তে যেভাবে পরীক্ষা হয়েছিল ঠিক সেরকম। তাই আমরা এবার তোমাদেরকে সাজেস্ট করছি যে তোমরা যদি পারো 18 থেকে শুরু করে 23 পর্যন্ত কমপ্লিট করো, আরো ব্যাক এন্ডে গিয়ে যদি করতে পারো 16-17 যদি করতে পারো করো, কোনো সমস্যা নেই, যত বেশি প্র্যাকটিস করবে সমস্ত কিছু তোমার জন্য ভালো হবে। প্লাস তোমার যদি মনে হয় যে আপু মডেল মডেল টেস্ট এবং বোর্ড কোয়েশ্চেন আপনার সাথে সলভ করতে পারলে খুব বেশি ভালো হবে, তাহলে তোমরা কিন্তু সেটাও আমাকে জানাতে পারো যে আপু মডেল টেস্ট বা বোর্ড কোয়েশ্চেন আপুর সাথে বসে সলভ করব। ট্রান্সফরমেশনের ক্লাস, আচ্ছা ট্রান্সফরমেশনের তো অলরেডি আমরা দুটো ক্লাস করেছি, আরো যদি ক্লাস লাগে কোন টপিকের উপর স্পেসিফিকলি ক্লাস দরকার, সেটা কি ডিগ্রি, সেটা কি ভয়েস, নাকি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, নাকি আরো কিছু, সেটা একটু জানো কেমন? এতগুলো স্লাইড মুখস্থ করব কিভাবে? স্লাইড তো মুখস্থ করতে হবে না, জিনিসগুলো জাস্ট মাথায় রাখতে হবে একটু করে। একটু করে কি মাথায় রাখতে হবে? ওপিনিয়ন্স এর জন্য দেখো সব দেখতে কিন্তু সিমিলার। এই যে থিঙ্ক, বিলিভ, ফিল, ইন মাই ওপিনিয়ন, সব দেখতে সিমিলার। তোমার কি সব দরকার? অবশ্যই সব দরকার না। তোমাকে আমি ভ্যারাইটি দিচ্ছি, মেনু কার্ড থেকে কোন ডিশটা তুমি খাবে সেটা সম্পূর্ণ তোমার চয়েস, বাট মেনু কার্ডে একাধিক ডিশ দেওয়া কিন্তু আমার দায়িত্ব। দ্যাটস ওয়াই আমি তোমাকে একটা ভ্যারাইটি দিয়েছি, যে এইখানে তোমার কাছে অনেক 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 অপশনস আছে, অপশনস থেকে চুজ করে নিতে পারো। তুমি 5টা করেই পড়ো না, জাস্ট 5টা পড়ো, ধরো এখান থেকে তুমি 5টা পড়লে, কেমন? 5টা পরে 5টা মনে রাখলে,
আবার এখান থেকে ধরো এই যে এই কঠিন গুলার মধ্যেও তুমি করলে তোমার তো অপশন আসছে না, সো তুমি নিজের মতো করেই বসাতে পারবে। সেম গোস ফর হিয়ার, এখানে আছেই কমই পড়ো বা এগুলো সব পড়ো, বা এখান থেকে আবার প্রথম পাঁচটা পড়ো, এখানে অনেক বেশি পাঁচটা পড়ে রাখো, সেম, জাস্ট পাঁচটা করে পড়ে রাখো, দ্যাটস ইট। এর বেশি একটা ঝামেলা করার দরকারই নাই। আচ্ছা, ভয়েসের ক্লাস লাগবে, ঠিক আছে, আইল কিপ দিস অন মাইন্ড, এবং আমি এটা নোট করে রাখলাম। বোর্ড কোয়েশ্চেন কত থেকে স্টার্ট করবো বলেই তো দিয়েছি, 16 থেকে স্টার্ট করো, যদি সরি 18 থেকে স্টার্ট করো, যদি পসিবল হয় 16 17ও করো। আরো কোনো কোয়েশ্চেন থাকলে টপুকে জানাও, যাবো প্রবলেম আছে বা প্রশ্ন আছে। ওকে, সো আমাদের তো আজকের মতো পড়া শেষ। পড়া শেষ হলে কি কাজ শেষ হয়ে যাবে? মোটেই না। আমি তোমাদেরকে ক্লাসের পর পর একটা হোমওয়ার্ক দিয়ে দিব, যেটা তোমরা সলভ করবে। এবং কংগ্রাচুলেশন যারা হোমওয়ার্ক করো, তোমাদের প্রত্যেকটা খাতা দেখি, হয়তো সবাইকে আলাদা করে বলা হয় না, বাট প্রত্যেকটা খাতায় কিন্তু তোমাদের মানে দেখে আমার খুব ভালো লাগে দ্যাট ইউ গাইজ আর ডুইং রিয়েলি গ্রেট। তোমরা সলভ করতে পারছো এবং পুরো কনসেপ্টটা বুঝতে পারছো। যেহেতু কনসেপ্ট বুঝতে পারছো, দ্যাটস ওয়াই তোমরা সলভ করতে পারছো। আদারওয়াইজ তো সলভ করা খুব কঠিন হয়ে যেত, তাই না? বোর্ড কোয়েশ্চেন কত থেকে স্টার্ট করবো? 18 থেকে স্টার্ট করো। 18 থেকে স্টার্ট করা যায়। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আরেকটা ক্লাস নিলে খুবই ভালো হয়, ঠিক আছে? কিপিং অন মাইন্ড ভয়েস এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সমস্ত কিছু জানিয়ে দাও। এফএকিউ থ্রেড আছে, জানিয়ে দাও তোমাদের যা যা প্রবলেম আছে সেগুলো আমরা সলভ করা ট্রাই। ওকে, সেম কোয়েশ্চেন বারবারই করা হচ্ছে। বোর্ড কোয়েশ্চেন কত থেকে সলভ করব, কত থেকে স্টার্ট করব, কত থেকে শুরু করলে ভালো হয়, কোনটা করব না করব। আচ্ছা, ইজি বলি, আমাদের কয়টা বোর্ড আছে? 8টা। 8টা বোর্ডের তুমি যদি সলভ করা স্টার্ট করো, 16 থেকে স্টার্ট করো, তাহলে তোমার অনেকগুলা হয়। এতগুলার কি দরকার আছে? মোটেই না। আর বোর্ড কোয়েশ্চেন জেনারেলি রিপিট খুবই কম হয়। যেহেতু রিপিট কম হয়, এই ধরনের টপিক গুলোর ক্ষেত্রে, ধরো কানেক্টরস এর ক্ষেত্রে বা উইদাউট ক্লুজ উইথ ক্লুজ এর ক্ষেত্রে রিপিট খুব কম হয়। ঘুরে ফিরে আসে, ঠিক আছে, টপিক সেম থাকে, বাট সেম জিনিস তো আর দেয় না। তো কমন পড়ার কোনো চান্স আমাদের কাছে নাই। আমরা কি করতে পারি? আমরা এতদিন যা স্ট্র্যাটেজিস বা যে চিট কোড গুলো শিখেছি, আপু এসএসসি 25 এ প্লাস কাজ কি আবার দেয়া যায় না? কিরকম ভাবে বোঝাও তো একটু আপুকে, কি ক্লাসেস চাচ্ছ? ইংলিশ, ওকে, ইংলিশ ক্লাস, কিরকম ক্লাস সেটাও আপুকে জানো। সমস্ত ডিমান্ডস কোথায় জানাতে হবে? আচ্ছা, আপু তোমাদেরকে একটা খুব সুন্দর পোস্ট ক্রিয়েট করে দেবো, পোস্টের নিচে তোমাদের যত ডিমান্ডস আছে, আপুর কাছে যা বায়না আছে, যা দাবি আছে ক্লাস নিয়ে, সবগুলো কিন্তু ওখানে করে দিও। বোর্ড কোয়েশ্চেন করতে চাই, ঠিক আছে, আই এম কিপিং দ্যাট অন মাইন্ড। অলরাইট, থ্যাংক ইউ সো সো মাচ এত সুন্দরভাবে ক্লাসগুলা করার জন্য। এই যে আমাদের 6টার মতো ক্লাস গেল, 6টা ক্লাসে তোমরা খুবই ভালো পারফর্ম করেছো, সরি আই এম সো সরি, টাইপো, খুবই ভালো পারফর্ম করেছো। দারুণ দারুণ কিছু ইনসাইটস পেয়েছি তোমাদের কাছ থেকে, যে তোমাদের কিভাবে পড়লে সুবিধা হবে ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইভেন ফার্স্ট পেপারের ক্লাসও অনেকে অনেক জায়গায় আপুকে মেনশন করে বলেছো যে আপু ফার্স্ট পেপারেরও অনেক জায়গায় আমাদের প্রবলেম হয় এবং রাইটিং এর জন্য আমাদের সাজেশন দরকার। ঠিক আছে, এভরিথিং উইল বি কনসিডার্ড। এবং নাও আই এম টেকিং আ লিভ। আজকের মতো আমাদের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে কোনো ধরনের জিজ্ঞাসার জন্য চলে যাও 16910 এইটাতে, এবং তোমাদের প্রস্তুতি যেন সর্বোচ্চ হয় সেটার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে। যাই করা লাগছে করো, এবং মেক শিওর ইউ গাইজ আর অ্যাচিভিং অ্যান A+ ইন দ্য ক্লাস, ওকে? আজকের মতো ক্লাসটা এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তীতে। কোনো ভয় নেই আপু, কোথাও যাচ্ছি না, জাস্ট ক্লাস একটা সিরিজ শেষ হচ্ছে, দ্যাট ডাজন্ট মিন যে আমি চলে যাচ্ছি। আমি আছি তোমাদের সাথেই, তোমাদের সমস্ত প্রবলেম সলভ করবো, কেমন? দেখা হচ্ছে পরবর্তীতে। আজকের মতো এতটুকুই। খোদা হাফেজ।